আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের হোমওয়ার্ক ছিল। তো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে হোমওয়ার্কগুলি নিয়ে কথা বলা। আপনারা অনেকেই হচ্ছে কমেন্টে আপনাদের হোমওয়ার্কের ছবি দিয়েছেন। আমি প্রায় প্রত্যেকেরটাই পড়েছি। আ তো যে বিষয়টা খেয়াল করলাম যে কেউ খুব ভালো করছেন। প্রথম ক্লাসের পরেই আপনি লিখতে পারছেন মোটামুটি গুছিয়ে। আবার কেউ আছে যে টুকটাক ভুল হচ্ছে, বাট হচ্ছে, হ্যাঁ? অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে, কিছু টুকটাক সমস্যা আছে। আবার কয়েকজন আছে যে খুবই খারাপ অবস্থা। ঠিক আছে? এখন এই যে আমরা ৩ লেভেল স্টুডেন্ট পাচ্ছি, আমাদের সবাইকে আসলে একটা লেভেলে আসতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা যেটি করব, আমি শুরুতে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিব, কয়েকটা নোট দিব। এগুলো আপনারা একটু ১ম এ বুঝে নেবেন। তারপর আমাদের হোমওয়ার্কের মধ্যে আমাদের কোথায় কার সমস্যাগুলি আছে, কিভাবে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো সলভ করা উচিত, আমরা এগুলো একটু ভালো করে দেখব। কারণ এগুলোতে যদি আমাদের সমস্যা থাকে, আমরা যত সামনে যাব আমাদের সমস্যা আরো গভীর হতে থাকবে। কিন্তু আমরা সমস্যার সমাধান চাই, সমস্যা চাই না। এই জন্য এখান থেকে আমরা একেবারে নিখুঁত হয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো চলেন, আমি আজকে শুরুতে আপনাদের কয়েকটা বিষয় একটু পড়াবো এবং সেগুলো এই রিলেটেডই। হ্যাঁ, এখানে যে বিষয়গুলো হোমওয়ার্কের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি সেগুলি আমরা দেখব। আচ্ছা, একটু দেখেন। হ্যাঁ, আমরা গতদিন হচ্ছে ক্লাস নোটে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে ক্লাস 2 একটু খেয়াল করেন। ক্লাস 2 তে আমরা কি শিখব? ক্লাস 2 তে আমরা শুরুতে দুইটা কনফিউশন দূর করব। একটি কনফিউশন হচ্ছে যে আহ, আপনারা অনেকেই একটু কনফিউজড হন এরকমের যে ধরেন গত সপ্তাহ। এখন গত সপ্তাহ বললে আমি কি লিখবো? আমি কি লিখবো লাস্ট উইক লিখবো, নাকি ইন দ্য লাস্ট উইক লিখবো? কোনটা লিখবো? বা প্রত্যেক সকালে, বা প্রত্যহ সকালে। মাঝে মধ্যে দেখবেন বাংলা কঠিন, ইংলিশ সহজ। যত সামনে যেতে থাকবেন, আজকে আমি কিছু কিছু বা আপনাদের ভার্বের সাথে পরিচয় করাবো, দেখবেন যে বাংলায় শুনলে মনে হয় না জানি কি, কিন্তু ইংলিশ যখন আপনি দেখবেন ওটা আপনি করে ফেলতে পারছেন, দেখবেন বাংলার চেয়ে ইংলিশ সেন্টেন্সগুলি সহজ এবং সুন্দর, ভালো লাগবে মনের মধ্যে, দেখবেন একটা কমফোর্ট ফিল হচ্ছে। ঠিক আছে? তো যেটি বলছিলাম যে প্রত্যেক সকালে আমি কি এখন ইন এভরি মর্নিং বলবো? ইন এভরি মর্নিং কে আমার বলা উচিত, নাকি আমি শুধুমাত্র বলবো এভরি মর্নিং? কোনটা কোনটা বলবো? তো এই কনফিউশনটা আপনারা শুরুতে একটু দূর করে নেবেন এই সেন্সে যে কয়েকটা বিষয়, একটা হচ্ছে এভরির পরে, তারপর হচ্ছে ইচ এর পরে, তারপর নেক্সট, এবং হচ্ছে লাস্ট। এদের পর যখন আমরা কোনো টাইম লিখব, আমরা নর্মালি এদের আগে কোনো প্রেপোজিশন ব্যবহার করব না। আমি যদি বলতে চাই যে আগামী সপ্তাহে, জাস্ট বলবো নেক্সট উইক। আগামী মাসে নেক্সট মান্থ। আগামী বছর নেক্সট ইয়ার। আমার এখানে ইন বলার কোনো প্রয়োজন নাই। একই রকম ভাবে যদি আমি বলি গত মাসে, আমি বলবো লাস্ট মান্থ। ঠিক আছে? গত বছর লাস্ট ইয়ার। আমার এখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করার দরকার নেই, প্রথম কথা। ঠিক আছে? আমরা এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করে দিব, আমরা ইনটা বাদ দিয়ে দেব, লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কনফিউজড হয়ে আছেন যে বিষয়টা নিয়ে, কমা নিয়ে। কমা, যে কমা কি আমরা দিব ভাইয়া, নাকি কমা দিব না? কমা দিব নাকি দিব না? কখন? আমরা দেখেছিলাম যে শুরুর দিকে আমরা অনেক সময় টাইমটাকে নিয়ে আসি শুরুর দিকে। যেমন আফটার লাস্ট মান্থ, যে গত মাসে, আই ওয়াজ দেয়ার, যে গত মাসে আমি সেখানে ছিলাম। এখন এই যে লাস্ট মান্থ লিখেছি, আমরা তো শিখলাম যে লাস্টের আগে প্রেপোজিশন দেওয়া লাগে না, দেই নাই। প্রশ্ন হলো এখানে কমা দিব নাকি দিব না। শুনেন, নর্মালি এটা অপশনাল, মানে আপনি চাইলে কমা দিতে পারেন, আপনি চাইলে কমা নাও দিতে পারেন, কোনো অসুবিধা, এই জন্য কোনো সমস্যা হবে না। কমা দিলেও আমার হচ্ছে, কমা না দিলেও হচ্ছে। কিন্তু কমা আমি কখন দিবই, কমাটা আমি তখন দিব যখন আমার এই জায়গাটা
এই জায়গাটা যখন একটু বড় ফ্রেজ হবে, একটু বড়, দুইটার চেয়ে তিনটা চারটা পাঁচটা শব্দ একসাথে আছে, একটু ফ্রেজটা বড় হবে, তখন আমি কি করব, কমা দিব। আরেকটা হলো যে মাঝে মধ্যে আপনার পড়লে কনফিউজিং লাগে, পড়লে মনে হয় যে কি অদ্ভুত শোনাচ্ছে। যেমন দেখেন, আমি যদি লিখি যে আফটার আফটার ইটিং চিলড্রেন, আমি কোনো কমা দেই নাই। এখন যদি বলি যে আফটার ইটিং চিলড্রেন, যে ছেলে মেয়েদের খেয়ে, আচ্ছা ছেলে মেয়েদেরকে খাওয়া যাবে, এই কথা বললে খুব কনফিউজ লাগছে না যে আসলে কি বোঝাচ্ছে? অবশ্যই আমরা কনফিউজড, বুঝতে পারছি না। তো যখন আপনি এরকম কনফিউজড হবেন, সেই ক্ষেত্রে আপনি কমা দিবেন যে আফটার ইটিং, যে খাওয়ার পরে চিলড্রেন লাভ টু স্লিপ, যে ছেলে মেয়েগুলো ঘুমাতে ভালোবাসে, ছেলেমেয়েরা ঘুমাতে ভালোবাসে। আফটার ইটিং চিলড্রেন লাভ টু স্লিপ, আমি কি করছি, এই যে এখানে আফটার ইটিং চিলড্রেন বললে জিনিসটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়, যে কেমন হয়ে যাচ্ছে। এই কনফিউজিং বোঝাইলে আমি কি করবো, এখানে কমা দিব। এই একটা বিষয়। আরেকটা বলছি, যদি ফ্রেজটা অনেক বড় হয়, ফ্রেজটা বড় হয় কেমন, যেমন এই বাক্যটা দেখেন, আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক, যে তার হোমওয়ার্ক শেষ করে হি ওয়েন্ট টু প্লে আউটসাইড, সে কি করলো, সে বাইরে খেলতে চলে গেল। আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে আউটসাইড, সে বাইরে খেলতে চলে গেল। দেখেন মোটামুটি বড় 1 2 3 4টা শব্দ আছে। তো যখন আপনি এরকমের বড় আকারের কোন একটা ফ্রেজ আপনি ব্যবহার করছেন, কয়েকটা শব্দ আছে, তখন আপনি কমাটা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। তবে আমি বলছি এটি অপশনাল, কিন্তু বড় ফ্রেজ হলে দিলে খুবই ভালো হয়। আর কনফিউজিং হইলে আমরা দিব, তাহলে বাক্যটা পড়তে খুব আরাম হবে, যে পড়বে তার কাছে ভালো লাগবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে দুইটা জিনিস ক্লিয়ার হয়ে নিলাম। সময়ের ক্ষেত্রে এগুলোর পরে যখন টাইম দিব, নর্মালি কোনো ওখানে আমার ইনের প্রেপোজিশনের দরকার নাই। আর এখানে শিখে নিলাম যে যদি কনফিউজিং হয় কমা দিব, আর যদি বড় ফ্রেজে কমা দিব, ছোট ফ্রেজ হলে দরকার নাই, দিলে হয় বাট না দিলে কোনো অসুবিধা নাই, বরঞ্চ না দিলে সুন্দর লাগে ছোট যেই ফ্রেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন চলেন আমরা আমাদের যেই হোমওয়ার্ক ছিল, আমরা সেই হোমওয়ার্কগুলো নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, হোমওয়ার্কগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, কয়েকজন হচ্ছে ধরতে পারেন নাই, কয়েকজন আছে যে এখানে কি করতে হবে আপনি সেই বিষয়টা ধরতেই পারেন নাই। হ্যাঁ, আমাদের গত দিনের যে লেকচারের যে আমাদের মূল বিষয়টা ছিল, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে আপনাদের সাথে আমার কমিটমেন্ট হচ্ছে, আপনারা আমার সাথে কমিটমেন্ট হচ্ছে যে আমরা সেন্টেন্সের শুরুতে প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করব ভার্বের সাহায্য নিয়ে, এবং তারপর আমরা অবজেক্টটা লিখব। এবং এই অবজেক্ট লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে এই অবজেক্টটা সবসময় যে একটাই অবজেক্ট থাকবে এমন না, আবার যে সবসময় দুটি অবজেক্ট থাকবে তেমনও না। অবজেক্ট একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে, একটিও হয় দুটিও হয়। তো এই অবজেক্ট নিয়ে আপনারা বেশ কয়েকজন কনফিউজড হয়েছেন যে আমি নাকি ক্লাসে দেখেছি দুটি অবজেক্ট, কিন্তু কোনো কোনো সেন্টেন্সে একটা অবজেক্ট কেন, দুইটা কেন নাই? থাকবে না ভাই, সবসময় ডাবল অবজেক্ট থাকবে না, একটা অবজেক্ট থাকতে পারে, সমস্যা কি? একটা থাকলে একটাই দিব। এই অংশটা আমরা বলেছিলাম যে আমাদেরকে প্রথমত খুঁজে বের করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখেন, আমাদের প্রথম সেন্টেন্সটাতে প্রথমে ভার্ব আমরা বের করব। বাংলা বাক্যে সাধারণত ভার্বটা সবার শেষে থাকে, সবার শেষে থাকে। তো এখানে যাওয়া হচ্ছে কি, এখানে হচ্ছে ভার্ব। এখন সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে এই যান মানে কি, যাওয়া, তাই না? যদি আপনি করে বলি তখন আমরা যান বলি, আর যদি তুমি করে বলি তখন হয় যাও, তুমি হলে হয় যাও। এখন যেহেতু বাবাকে আমরা সাধারণত সম্মান সূচক যান আপনি করেই বলি, তো সেই ক্ষেত্রে এখানে যান আসছে। এখন যাওয়া ইংলিশ যেহেতু হচ্ছে গো, অনেকে বাক্যটা সলভ করতে চেয়েছে গো দিয়ে, যে গো দিয়ে আমি বাক্যটা কি করব, লিখব। এই যে বিষয়টা, এই রকমের এক্সাম্পল আমি আপনাকে শত শত সামনে দেখাবো, শত শত বাক্য এরকম আপনি পাবেন। আপনি মানে যদি বেশি সহজ সরল হন, যে আপনি খুব সহজ সরল, তখন আপনি এইভাবে ভাববেন, কিন্তু এইভাবে ভাবা যাবে না। সব সময়
আপনার হচ্ছে একদম যেই শব্দ থাকবে সেই শব্দেরই শাব্দিক অনুবাদ যাকে বলে, যে হুবহু ওই শব্দের জন্য ওই ইংলিশ ওয়ার্ডে আমি ব্যবহার করব, এই সেন্সে আপনি ট্রান্সলেট করলে বা বাক্য লিখলে হবে না। কেন হবে না? নিয়ে যান, এখানে বলেছে নিয়ে যান, শুধু যান বলে নাই, নিয়ে যান। নিয়ে যাওয়া মানে কি? মানে আমাদেরকে টেক, আমাদেরকে নিয়ে যান। আমাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক। আমরা এখানে গো লিখবো না। যদি গো লিখি তাহলে আমাদের মিনিং মিলবে না। আপনি মানে পুরো বাক্যটা পড়ে দেখেন, এখানে শুধু বাবা কিন্তু তার নিজের যাওয়ার কথা বলে নাই যে সে যায়, এটা বলে নাই, নিয়ে যায়। নিয়ে যাওয়া ইংলিশ অবশ্যই গো আমরা লিখবো না। তখন আমাদের এই বাক্যের ভার্ব হচ্ছে, একটু দেখেন, আমাদের এই বাক্যের ভার্ব শুধুমাত্র যান না, নিয়ে যান। নিয়ে যান ইংলিশ হচ্ছে টেক, আমাদেরকে এই টেক ব্যবহার করতে হবে। এখন বলেন যে কে নিয়ে যান? বাবা নিয়ে যান। তাহলে বাবা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। একটা বাক্য খুব বেশি করে বলতেছি, পরের বাক্যগুলো আমরা দ্রুত করা ট্রাই করব। নিয়ে যান টেক, ঠিক আছে, আর নিয়ে যান কে? বাবা। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এবং বাক্যের ভার্ব পেয়ে গেলাম। দেখেন আমি কিন্তু এগুলো খুঁটাই খুঁটাই এখন বুঝাচ্ছি, কিন্তু আমি বলছি মাথা থেকে কিন্তু গ্রামার বাদ দিতে হবে। গ্রামার বাদ না দিলে আমরা খুব ভালো লিখতে পারবো না। এই জন্য এগুলো বোঝেন, আপাতত বোঝার জন্য মাথার সাথে জাস্ট একটু অ্যাডজাস্ট করেন, যেহেতু এত বছর গ্রামার পড়ে আসছেন। কিন্তু এরপর থেকে কিন্তু গ্রামার কিন্তু ছেড়ে দিতে হবে। আজকের ক্লাসে লাস্ট দিক থেকে আমরা এরকম ভাবে বের করা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপর দেখেন এখন অবজেক্ট যদি বের করি, আপনাদের বলছিলাম কি যে কাকে বা কাদেরকে, কাদেরকে নিয়ে যান বাবা, কাদেরকে? আমাদেরকে নিয়ে যান। দেখেন আমাদেরকে, এটি হচ্ছে তাহলে আমাদের অবজেক্ট, এটি হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন বাক্যটা সাজাতে পারি এরকম ভাবে যে ফাদার, ফাদার টেক থেকে টেকস হবে। কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হয়। এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হয় ভাইয়া, এইভাবে পরীক্ষার সময় ভাবা যাবে না, এইভাবে আমরা লিখতে পারবো না। আমাকে এটা অভ্যাস করতে হবে। অভ্যাস করবো কিভাবে? যে হ্যাঁ, একজন হলে টেকস হয়, এস হয়, তার মানে একজন যখনই হবে তখন আমি লিখবো হি টেকস, হি টেকস, সে নিয়ে যায়। উই টেক, আমরা নেই। প্লুরাল হলে এস লাগে না, কিন্তু সিঙ্গুলার হলে এস লাগে। আপনি এইরকম গ্রামার দিয়ে চিন্তা করবেন না। আপনি বিষয়টা এতবার মানে এই বিষয়টা এইভাবে বাসায় পড়বেন বা এবং লিখবেন যে হি টেকস, শি টেকস, কিন্তু আই টেক, উই টেক, দে টেক। আপনি এইভাবে বারবার ওই জিনিসটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাকে আর গ্রামার বুঝে লিখতে হবে না, এমনি অটোমেটিক চলে আসবে। তারপর অবজেক্ট দেখেন, আমাদেরকে ইংলিশ হচ্ছে কি মানে আস, অবজেক্ট ফাদার টেকস আস, বাবা আমাদেরকে নিয়ে যান। তারপর আমরা বলছিলাম কি যে আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে এম পি টি আর। এম মানে ম্যানার, কিভাবে নিয়ে যান? বলেছে আনন্দের সাথে, আনন্দের সাথে নিয়ে যান, এটা হচ্ছে আমাদের ম্যানার। কিভাবে নিয়ে যান? আনন্দের সাথে নিয়ে যান। প্লেস হচ্ছে কোথায় নিয়ে যান? স্কুলে। কোথায় নিয়ে যান? স্কুলে, স্কুলে নিয়ে যান। তাহলে এটা হচ্ছে আমার পি। আমার একটা টাইম সেন্টেন্স আছে কিনা দেখি, প্রতিদিন সকালে নিয়ে যান, প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে, এটা হচ্ছে আমার টাইম। আমার সেন্টেন্সে আর কিছু বাকি নাই, আমি পেয়ে গেছি। আমার রিজন নাই, হ্যাঁ, আর এতে কি রিজন, রিজন নাই সেন্টেন্সের মধ্যে। এখন আমরা যদি এমপিটি এগুলোকে যদি সাজাই, আপনি একটু খেয়াল করেন যে আনন্দের সাথে ইংলিশ কি? আনন্দের সাথে ইংলিশ আমরা লিখতে পারি, আপনি লিখতে পারেন যে উইথ জয়। উইথ জয় যদি আপনি লেখেন, আনন্দের সাথে, সাথে ইংলিশ হচ্ছে উইথ আর জয়। তবে আমরা উইথ জয় না লিখে, উইথ জয় না লিখে আমরা যদি লিখি জয়ফুলি, কোনো অসুবিধা নেই। যদি লিখি জয়ফুলি তবুও হবে। আপনি উইথ জয় লিখলে যে অর্থ, প্রিপোজিশন দিয়ে যে অর্থ হয়, প্রিপোজিশন ছাড়া এলওয়াই দিলে যদি আমরা সেটাকে অ্যাডভার্বফুলি, একই অর্থ হয়, ঠিক আছে? উইথ জয় বা জয়ফুলি। এরপর হচ্ছে কি প্লেস হচ্ছে স্কুলে। আপনি দেখেন শুধু যদি বলি স্কুল, স্কুল ইংলিশ হচ্ছে স্কুল, তাই না? স্কুল ইংলিশ হচ্ছে স্কুল। কিন্তু যখন আমি স্কুলে বলবো, একটা একার চলে আসবে স্কুলে, তখন আমাকে বলতে হবে টু স্কুল। স্কুলে হচ্ছে টু স্কুল, তাহলে লিখবো জয়ফুলি টু স্কুল, জয়ফুলি টু স্কুল। আর কখন নিয়ে যান? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে মানে কি? এভরি মর্নিং, তাই না? তো আমি সময়টা একদম শেষ দিকে না লিখে আমি একটু শুরুর দিকে লিখি, তাহলে বাক্যটা কি হবে? আরো বেশি সুন্দর হবে। এভরি মর্নিং, তাহলে পুরো বাক্যটা হচ্ছে এভরি মর্নিং ফাদার টেকস আস উইথ জয় বা জয়ফুলি টু স্কুল।
এখন এই উইথ জয় জয়ফুলি বললে ঠিক মিনিংটা ভালো লাগতেছে না, হ্যাঁ কেমন জানি একটু হঠাৎ করে কেমন মনে হয় ছেড়ে দিচ্ছে। তো আমি এই উইথ জয়টা ব্যবহার না করে এই জয়ফুলিটাকে আমি ভার্বের আগে দিয়ে দিই, তাহলে বেশি ভালো হয়। যে এভরি মর্নিং ফাদার জয়ফুলি টেকস আস টু স্কুল। দেখেন কত সুন্দর হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে কারো? এভরি মর্নিং ফাদার জয়ফুলি টেকস আস টু স্কুল। আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, কেন জানি কমেন্ট রিফ্রেশ হয় না। একটা মিনিট, আমি একটু কমেন্টগুলো নিয়ে নেই, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন। এই বাক্যটা ভালো করে বুঝতে পারছেন কিনা, এইটা বুঝলে বাকিগুলো বোঝাটা খুব একটা কষ্ট হবে না ইনশাল্লাহ। আচ্ছা, জি, জ্যোতি চিহ্নের অনেক দাম না? আচ্ছা স্যার, শুধু শুনবো নাকি নোট করব? পরে পিডিএফ দিয়ে দেন। জি, পরে পিডিএফ দিয়ে দিব ভাই, আপনি পরে পিডিএফ নিয়ে নেবেন, ঠিক আছে? আমি গ্রুপে ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আমি কোনো প্রবলেম দেখছি না। আহ, ঘুরিয়ে বললে বুঝতে সমস্যা হয় ভাইয়া, কত ঘুরিয়ে আপনাকে দিবে দেখা যাবে, সামনে আসতেছে। হ্যাঁ, কত বাক্য প্র্যাকটিস করবো ভাই। হ্যাঁ, দেখি না আমাদের কত ঘুরিয়ে দিতে পারে। তাহলে এই বাক্যটার আমাদের পুরো ট্রান্সলেট হচ্ছে যে এভরি মর্নিং ফাদার টেকস আস টু স্কুল। আর কি একটা মিস করলাম, সেটা হচ্ছে জয়ফুলি। জয়ফুলিটা কোথায় দিব? ভার্বের আগে দিলে কি হয়? ভালো হয়, জয়ফুলি। হ্যাঁ, এভরি মর্নিং ফাদার জয়ফুলি টেকস আস টু স্কুল। ব্যাস হয়ে গেল। পরেরটা দেখেন। পরের বাক্যটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে যে শিক্ষক শিক্ষক ধৈর্য ধরে শিক্ষার্থীদের ব্যাকরণ শেখান। ভালো করে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে শেখান। শেখানো ইংলিশ কি? শেখানো ইংলিশ হচ্ছে টিচ, ঠিক আছে? কে শিখান? শিক্ষক। তাহলে আমরা এখানে লিখব দা টিচার। দা টিচার। এখন যেহেতু দা টিচার বলেছি, আপনি দেখেন দা টিচার মানে কি একজন, একজন হলে এস বাই এস হয়, তাহলে দা টিচার টিচেস। তো আমরা শিক্ষক লিখে ফেললাম, এটা হয়ে গেল। শেখান, এটা হয়ে গেল। এখন আমরা অবজেক্ট খুঁজবো। অবজেক্ট আমরা বলেছিলাম আমরা খুঁজবো যে কাদেরকে, কাদেরকে শেখান এবং কি শেখান। কাদেরকে শেখান? শিক্ষার্থীদের। তাহলে আমরা বলতে পারি দা টিচার টিচেস দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস কি শেখান? গ্রামার, হ্যাঁ, ব্যাকরণ শেখান। তাহলে শিক্ষার্থীদেরকে আমরা লিখে ফেললাম, এটি একটা অবজেক্ট। আরেকটা অবজেক্ট হচ্ছে ব্যাকরণ, এটি হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট। আর শেষে বলেছে ধৈর্য ধরে। ধৈর্য ধরে ইংলিশ হচ্ছে উইথ প্যাশন্স। উইথ প্যাশন্স লিখতে পারি। আরেকটা হচ্ছে প্যাশেন্টলি লিখতে পারি, ঠিক আছে? প্যাশেন্টলি। উইথ প্যাশেন্স যেই অর্থ, প্যাশেন্টলি একই অর্থ, ধৈর্য সহকারে। এখন আপনি যদি এই প্যাশেন্টলিটাকে যদি আপনি ভার্বের আগে নিয়ে আসেন, দা টিচার প্যাশেন্টলি টিচেস দ্য স্টুডেন্টস গ্রামার, প্রবলেম নাই। আবার আপনি যদি চান যে গ্রামারটাকে আপনি সামনে নিয়ে আসবেন, বলছিলাম যে ব্যক্তিবাচকটা যদি আগে থাকে আর অব্যক্তিবাচকটা যদি পরে থাকে, আমাদের কোনো প্রেপোজিশন লাগে না মাঝখানে। কিন্তু যদি আমি এটাকে আগে লিখতে চাই, যদি আগে লিখতে চাই, দেখেন, যদি আমি আগে লিখতে চাই তখন আমি কি করব? এই গ্রামারটাকে যদি আমি আগে দেই, তাহলে মাঝখানে আমি একটা টু দিয়ে দিব। দ্য টিচার টিচেস গ্রামার টু দ্য স্টুডেন্টস উইথ প্যাশন্স অথবা প্যাশন্টলি। আপনার যেটাই চাপে সেটা লিখবেন, হয়ে গেল। তুহিন আহমেদ, আপনি কি বলছেন? আগে দা নলেজ কি ভাই? নলেজ কোথেকে আসছে? উইথ জয় টু স্কুল লিখলে ভুল হবে না।
বাট পড়তে ভালো লাগে না। ঠিক আছে, পড়তে ভালো লাগে, যে জিনিস শ্রুতি মধুর হয় না সেটা আসলে লেখা ঠিক না। আমরা একটু যেটা শুনতে একটু ভালো লাগে, শ্রুতি মধুর, সেটাই আমরা লিখব। আশা করি 2 নাম্বার সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, ডাক্তার মনোযোগ দিয়ে রোগীদের চিকিৎসা করেন। ঠিক আছে, ডাক্তার মনোযোগ দিয়ে রোগীদের চিকিৎসা করেন। যদি একটু খেয়াল করেন যে চিকিৎসা করা ইংলিশ কি, চিকিৎসা করা ইংলিশ হচ্ছে ট্রিট। আমরা ট্রিটমেন্ট বলি না, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা, ট্রিট হচ্ছে সে একটা ভার্ব, ট্রিট মানে হচ্ছে কাউকে চিকিৎসা করা। আর ডাক্তার করেন, তাহলে আমরা এখানে বলতে পারি আর ডক্টর, একজন একজন ডক্টর। আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে এ কি লিখতেই হবে, না, আপনি এ যদি না লিখে দিও লিখতে চান সমস্যা নাই, দুটাই হবে। কারণ আমি যখন বলি যে ডাক্তার চিকিৎসা করেন, তখন এই ডক্টর বলা যেই কথা, দা ডক্টর মানে ডাক্তার চিকিৎসা করেন একই কথা, একটা বললেই হইলো। হ্যাঁ, দা ডক্টর, এই ডক্টর একটা বললেই হবে। যখন আপনি নির্দিষ্ট করে বোঝাতে চাইবেন যে একজন ডাক্তারকে দেখায় বলতেছেন যে এই ডাক্তার মনোযোগ দিয়ে চিকিৎসা করেন, তখন আপনাকে দা ডাক্তার বলাটা মাস্ট, তখন আপনি এই ডক্টর বলতে পারবেন না। আর যদি সাধারণভাবে আপনি বলতে চান যে ডাক্তার রোগীদের ভালো করে সেবা করেন, আপনি এই রকমের বাক্য যখন বলবেন, তখন তার আগে আপনি আর্টিকেল দি দিলেও হবে, এ দিলেও হবে, এটা আপনার ইচ্ছা, একটা দিলেই হবে। তাহলে আমরা এখানে লিখছি যে দা ডক্টর, এখন দা ডক্টর ট্রিট হবে না, ট্রিটস হবে, দা ডক্টর ট্রিটস। আপনাদের একটা জিনিস বলি, একটা জিনিস একটু খেয়াল করেন তো, আমরা এই এস এর বিষয়টা যদি একটু মাথায় রাখি, সেটি হচ্ছে আমরা জানি যে নাউনের সাথে যদি আমরা এস দেই তাহলে সেটা প্লুরাল হয়। ঠিক আছে, নাউনের সাথে এস দিলে সেটা প্লুরাল হয়। আমরা যদি লিখি বয়, এটি হচ্ছে সিঙ্গুলার, কিন্তু বয়ের সাথে যদি আমরা এস দিয়ে দিই তাহলে সেটা প্লুরাল হয়। নাউনের সাথে এস দিলে প্লুরাল হয়, বাট ভার্বের ক্ষেত্রে বিষয়টা একদম উল্টো। কেমন উল্টো? আপনি যদি লেখেন প্লে, প্লে মানে হচ্ছে প্লুরাল, এস না দেয়া মানে এটা প্লুরাল, আর এস দেয়া মানে সেটা সিঙ্গুলার। নাউনের উল্টো হচ্ছে ভার্ব, নাউনের সাথে এস দিলে সেটা কি হয়ে যায়, নাউনের সাথে এস দিলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস দিলে সেটা সিঙ্গুলার হয়। তো আমার বয়, বয় তো সিঙ্গুলার, তাই না? তাহলে বয়ের সাথে আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস থাকবে, এজন্য আমাকে বলতে হবে এ বয় প্লেস, এ বয় প্লেস, একজন ছেলে খেলে। আমার নাউন সিঙ্গুলার, আমার ভার্বও লাগবে সিঙ্গুলার। নাউনের সাথে এস না দিলে সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে এস দিলে সিঙ্গুলার হয়। তাহলে এ বয় প্লেস, সহজ কথা। আর যখন আমি বলছি বয়েস, আমি যখন বলছি দা বয়েস, ছেলেরা, এখন যেহেতু প্লুরাল তাহলে ভার্বের প্লুরাল প্লুরাল লাগবে। আমরা জানি ভার্বের প্লুরাল হচ্ছে ভার্বের সাথে কিছু যোগ হবে না, নাউনের একদম উল্টো, নাউনের একদম উল্টো। তাহলে যখন আমি দেখছি যে নাউন সিঙ্গুলার, আমার ভার্ব সিঙ্গুলার, এস দিলে সিঙ্গুলার হয়, এই বিষয়টা মাথার মধ্যে একদম রেখে দিতে হবে এইভাবে। ওই থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস হবে, ওরকম রুলে যাওয়ার দরকার নাই, রুলে যাওয়ার দরকার নাই। একজন হলে আমার ভার্বের সিঙ্গুলার, ভার্বের সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস থাকবে, আর ভার্বের সাথে মানে এস নাই মানে এটা প্লুরাল। এটা আপনি বুঝে কি করবেন, ব্যবহার করবেন। কথাটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলবেন। আচ্ছা, তাহলে এখানে যেটি হলো যে দা ডক্টর ট্রিটস, যে ডাক্তার সেবা করেন বা চিকিৎসা করেন, যেটাই বলি। তাহলে ডাক্তার আমরা লিখে ফেললাম ডাক্তার, তারপর হচ্ছে চিকিৎসা করেন মানে হচ্ছে ট্রিটস, দেখেন দুইটা লিখে ফেলছি। এখন কাদের করেন, রোগীদেরকে। তাহলে দা ডক্টর ট্রিটস দা পেশেন্টস, দা ডক্টর ট্রিটস দা পেশেন্টস, দেখেন আপনি রোগীদের লিখে ফেলছি। এখন পরের লাইনটা আছে মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে ইংলিশে আমি কি বলতে পারি, অ্যাটেন্টিভলি, 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 মনোযোগ দিয়ে। মনোযোগ দিয়ে মানে কি, মনোযোগ দিয়ে মানে হচ্ছে সে তার যত সিনসিয়ারিটি আছে এটা দিয়ে সে কি করছে, সে হচ্ছে রোগী দেখছে। ঠিক এইভাবে সাজিয়ে ফেললাম। এখন যদি আপনার ইচ্ছে হয় যে না ভাই অ্যাটেন্টিভলি আমি এখানে দিব না, আমি এটা ভার্বের আগে দিতে চাই, ভালো লাগবে, দ্য ডক্টর অ্যাটেন্টিভলি ট্রিটস দ্য পেশেন্টস, দেখেন আপনি পড়তে কোনো অসুবিধা, আরো ভালো লাগছে।
তো ম্যানার গুলোকে আমরা এরকম ভাবে ভার্বের আগে দিলে ভালো হয়, যে কিভাবে কাজটা করতেছে এটা ভার্বের আগে দিলে ভালো লাগে, কারণ এটা মূলত ভার্বটাকে মডিফাই করে, এই জন্য ভার্বের আগে দিলে ভালো লাগে। বাট শেষে দিলে অসুবিধা নাই, ইভেন প্রথমে দিলেও হইতো, যদি বলতাম অ্যাটেন্টিভলি দ্য ডক্টর টিচ দ্য পেশেন্ট দিলেও হইতো, বাট শ্রুতি মধুর লাগে না, বাট সেন্টেন্স কারেক্ট। আশা করছি বুঝেছেন। আচ্ছা, সুমিত চন্দ্র কৌর বলছেন দ্য ডক্টরস দ্য পেশেন্টস অ্যাটেন্টিভলি, এভাবে কি কি লেখা যাবে? দ্য ডক্টর দ্য পেশেন্টস না ভাইয়া, এইভাবে লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ডক্টরস দিলে তো আর্টিকেল লাগবে না, তাই না স্যার? আপনি যদি ডক্টরস দিয়ে লিখতে চান যে ডক্টরস অ্যাটেন্টিভলি ট্রিট দ্য পেশেন্টস, আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ডক্টরস লিখতে চান, আপনি এইভাবে যে ডক্টরস অ্যাটেন্টিভলি, এখন দেখেন আমার নাউন প্লুরাল, তাহলে আমার ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে এস রাখা যাবে না, তাহলে দ্যাট মানে এখানে কি বলছি, ডক্টরস অ্যাটেন্টিভলি ট্রিট দ্য পেশেন্টস লিখেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনারা যে যে ভুলগুলো করছিলেন, হ্যাঁ, এখন বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। কয়েকজনের অবস্থা আমি খুবই খারাপ দেখেছিলাম, হ্যাঁ, কয়েকজনের অবস্থা খুবই খারাপ দেখেছিলাম। আপনাদের জন্যই কিন্তু এভাবে ভেঙে ভেঙে আবার ক্লাসে পড়াচ্ছি। যারা পেরেছে তাদের কাছে হয়তো বা একটু বোর লাগছে, বাট একটু ধৈর্য ধরতে হবে। আমরা যদি এক একজন এলোমেলো থাকি তাহলে তো আসলে আমরা ভালো করে আগাইতে পারবো না। কঠিন জায়গায় গেলে পরে হচ্ছে যে দেখবো যে কমেন্টের আনসার দিতে দিয়ে জীবন শেষ, তো সেটা আমরা না করি, আমরা একটু গুছিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য পেশেন্টস দেয়া যাবে স্যার, আপনি দিতে পারেন, ঠিক আছে, যে রোগীদের সেবা দেন দিতে পারেন, তবে এখানে চিকিৎসা করেন আর সেবা দেন একটু একটু মানে মিনিংটা একটু চেঞ্জ আছে, বাট আপনি চালাইতে পারেন কাছাকাছি, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর দেখেন এখানে বলছে ছেলেটি প্রতিদিন বিকালে মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, তাহলে প্রথম কথা হচ্ছে ছেলেটি বলেছে আর খেলাধুলা করে, খেলাধুলা করে ইংলিশ হচ্ছে প্লে, তাই না, প্লে। এখন দেখেন ছেলেটি 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 খেলে, তাহলে ছেলেটি ইংলিশ হচ্ছে কি দা বয়, এখন কি দিয়ে দিয়েছে তার মানে দিয়ে আমাকে দিতে হবে দা বয়, এখন দা বয় তো সিঙ্গুলার, তাহলে ভার্বের সিঙ্গুলার হচ্ছে কি প্লেস, দা বয় প্লেস, খেলাধুলা করে পেয়ে গেলাম দা বয় প্লেস। এখন প্রতিদিন বিকালে মাঠে বন্ধুদের সঙ্গে খেলে, বন্ধুদের সঙ্গে, এখন কি খেলে উত্তর নাই, তারপর হচ্ছে কাদেরকে খেলে কোনো কথা হয় না, এখানে কাদেরকে খেলে বলে কোনো মিনিংফুল কিছু নাই, সো এখানে ভার্বের অবজেক্ট নাই, আমরা অবজেক্ট পাইতেছি না। কি আছে, প্রতিদিন বিকালে একটা সময় আছে, মাঠে একটা জায়গা আছে, আর কাদের সঙ্গে খেলে সেটা আছে, বন্ধুদের সঙ্গে খেলে, তাহলে আমরা লিখতে পারি যে প্লেস উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে খেলে, উইথ ফ্রেন্ডস, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে খেলে। আমরা বন্ধুদের সঙ্গে খেলে, এখানে যদি আমরা চাইলে একটু হিজ অ্যাড করে দিতে পারি, যে হিজ ফ্রেন্ডস, সে তো তার বন্ধুদের সাথেই খেলবে, হিজ দিতে পারি, বাট ম্যান্ডেটরি না, দিলে ভাল লাগবে, না দিলেও কোনো অসুবিধা নাই। দ্য বয় প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, এইবার দেখেন বন্ধুদের সঙ্গে কথাটা পেয়ে গেলাম, এবার হচ্ছে প্রতিদিন বিকেলে আর হচ্ছে মাঠে, এমপিটি, তাই না, এমপি, ম্যানার নাই, এখন আমরা তাহলে প্লেসটা আগে দিব, মাঠে খেলে বলতে আমরা কি দেব, ইন দ্য ফিল্ড, আর কখন খেলে, প্রতিদিন বিকালে আমরা সময়টা একটু সামনের দিকে দেই, এভরি আফটারনুন, প্রতিদিন এভরি আফটারনুন। এখন অনেকের বলবে যে ভাইয়া প্রতিদিন বলছে তো, তাহলে কি ভাই ডে দিতে হবে না, এভরিডে আফটারনুন বলা লাগবে না? না ভাইয়া লাগবে না, আমি যখন এভরি আফটারনুন বলবো, এভরি আফটারনুন মানে কি প্রত্যেক বিকালে, মানে প্রতিদিন বিকালে, কারণ বিকেলটা প্রত্যেক দিনই আসবে, একদিনে 2-3 বার বিকেল আসে না, সো আপনার এভরি আফটারনুন বলে আমার কাজ হয়ে যাচ্ছে, এভরি আফটারনুন দ্য বয় প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। ক্লিয়ার কথা, কোনো সমস্যা নাই? নেক্সট দেখেন আমরা প্রতিদিন রাতে টেলিভিশনে খবর দেখি, ভাইয়া দেখি,
দেখি। হ্যাঁ, এই দেখি ইংলিশ করতে গিয়ে অনেকে আবার একটা প্রবলেমে পড়ে যে ভাইয়া খবর কি সি হবে, সি মানেও দেখা, লুক মানেও দেখা, এগুলো কি লেখা যাবে? না ভাই, এগুলো লেখা যাবে না। এগুলো লেখা যাবে না। কেন লেখা যাবে না? আপনার সি হচ্ছে আপনার চোখে হঠাৎ করে কিছু একটা পড়ে গেছে, আপনার চোখে হঠাৎ করে কোন একটা জিনিস পড়ে গেছে, আপনি দেখে ফেলছেন, যেটা হচ্ছে সি। ঠিক আছে? আর লুক হচ্ছে আপনি নিজের ইচ্ছায় কোনো দিকে তাকাইছেন, নিজের ইচ্ছা করে তাকাইছেন, সেটা হচ্ছে লুক। আর খবর দেখা, আপনি টেলিভিশনে শুধু দেখেন না, আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন। মনোযোগ দিয়ে দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, খুব মনোযোগ দিয়ে দেখা। আবার এটাকে এইভাবে ডিসক্রাইব করা যায় যে ওয়াচ হচ্ছে শুধু দেখা না, সাথে শোনাও, কারণ টেলিভিশন আমরা শুধু দেখি না, শুনিও। এক্ষেত্রে আমাদের ওয়াচ ব্যবহার করতে হয়। তাহলে দেখি, দেখি ইংলিশ হচ্ছে ওয়াচ। কে দেখে? আমরা, আমরা দেখি। তাহলে উই ওয়াচ, আমরা দেখি। কি দেখি? খবর। তাহলে উই ওয়াচ নিউজ, উই ওয়াচ নিউজ। আপনি চাইলে নিউজের সাথে দা নিউজ নির্দিষ্ট করে বোঝাতে যে টেলিভিশনে যত রকম খবর হয় সবই তো দেখি, উই ওয়াচ দ্য নিউজ আপনি বলতে পারেন। ঠিক আছে? উই ওয়াচ দ্য নিউজ, যে আমরা খবর দেখি। তাহলে কি কি পেয়ে গেলাম দেখেন, আমরা দেখি পেয়ে গেলাম, খবর দেখি পেয়ে গেলাম, কি দেখি? খবর দেখি, এটাও পেয়ে গেলাম। এখন প্রতিদিন রাতে টেলিভিশনে, তার প্রতিদিন রাতে বললে আমরা কি বলবো? এভরি নাইট। প্রতিদিন রাতে ইংলিশ কি? এভরি নাইট। উই ওয়াচ, উই ওয়াচ দ্য নিউজ। কোথায় দেখি বলেন? টেলিভিশনে দেখি। টেলিভিশন ইংলিশ হচ্ছে অন টেলিভিশন। ঠিক আছে? অন টেলিভিশন, টেলিভিশন ইংলিশ হচ্ছে অন টেলিভিশন। এখন আপনি এই যে টেলিভিশনে দেখি, ইন হবে না, এটা বোঝা যায়, ইন দিয়ে একটা নির্দিষ্ট মানে কিছুর মধ্যে থাকা, এরকম কিছু একটা বোঝায়। তো এখানে টেলিভিশনে দেখি মানে টেলিভিশনের মানে পর্দায় দেখি, অন টেলিভিশন, টেলিভিশনে দেখি। এই যে টেলিভিশনে দেখি, সুন্দর করে এটা এইভাবে মনে রাখবেন যে টেলিভিশন হচ্ছে অন টেলিভিশন। এই যে একটা ফ্রেজ শিখলেন, বারবার এটা বলেন, বারবার এটা বলেন। রেডিওতে শুনি, অন রেডিও। বারবার এগুলো কি করবেন? এই প্র্যাকটিস করবেন, বলবেন, লিখবেন। তখন দেখবেন যে এই ধরনের বিষয়গুলো আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, এমনি আপনি পাচ্ছেন। আচ্ছা, এট এভরি নাইট বলা যাবে না ভাইয়া। আমি যে ক্লাসের শুরুতেই বলছিলাম কিন্তু যে এভরি প্লাস যখন কোনো টাইম দিচ্ছি, তখন এদের সামনে আমাদের কোনো প্রিপোজিশন দরকার নাই। হ্যাঁ, কোনো প্রিপোজিশন লাগবে না ভাইয়া। তাহলে আমি কেন এট দিতে যাব? হ্যাঁ, দরকার নাই। আচ্ছা, তারপর দেখেন, দাদা প্রতি শুক্রবার সকালে দরিদ্র মানুষদের টাকা দেন। হুম, তাহলে কে দেন? একটু এদিকে সরাই দেই। দেখেন কি বলছে এখানে, টাকা দেন। টাকা দেয়া ইংলিশ কি? টাকা দেয়া ইংলিশ হচ্ছে গিভ, তাই না? গিভ মানি, টাকা দেন। তাহলে গিভ হবে। আর কে দেন? দাদা দেন। দাদা ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। আপনি চাইলে আমার দাদা, মাই গ্র্যান্ডফাদার বলতে পারতেন। এখন গ্র্যান্ডফাদার কি? গ্র্যান্ডফাদার সিঙ্গুলার, তাহলে ভার্বের সিঙ্গুলার হবে। ভার্বের সিঙ্গুলার মানে এস। গ্র্যান্ডফাদার গিভস মানি, টাকা দেন, গিভস মানি। এখন কি কি পেয়ে গেলাম দেখেন, দাদা, দাদা দেন, দেন পেয়ে গেলাম। কি দেন? টাকা দেন, টাকা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো কাদেরকে দেন? কাদেরকে দেন? দরিদ্র মানুষদের। দেখেন, দরিদ্র মানুষদেরকে দেন। দরিদ্র মানুষদের ইংলিশ হচ্ছে টু দা পোর, টু দা পোর। গরিবদেরকে দেন, টু দা পোর। আর প্রতি শুক্রবার সকালে, প্রতি শুক্রবার সকালে ইংলিশ হচ্ছে এভরি, এভরি ফ্রাইডে মর্নিং। নতুন একটা জিনিস দেখেন, তাহলে প্রতি শুক্রবার সকালে ইংলিশ হচ্ছে এভরি ফ্রাইডে মর্নিং। প্রতি শুক্রবার ইংলিশ হচ্ছে এভরি ফ্রাইডে মর্নিং। কোনো কিছু লাগবে না, এভরি দিয়ে টাইম লিখতেছি তো, কোনো প্রিপোজিশন দরকার নাই, হয়ে গেল। এখন আপনি যদি চান যে এভরি ফ্রাইডে মর্নিংটা ভাইয়া আমি একটু শুরুতে দিতে চাই, শুরুতে দেন। শুরুতে আপনি একদম শুরুতে দিয়ে দেন যে এভরি ফ্রাইডে মর্নিং গ্র্যান্ডফাদার গিভস মানি টু দ্য পোর। এই টু দ্য পোর কেন লিখছি? আপনি দেখেন, আগে হচ্ছে আমাদের মানি অব্যক্তিবাচক আর পরে হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্যটা আমি মাঝখানে টু দিছি। আপনি যদি
গিভস দ্য পোর মানে এইভাবে যদি লিখতে চাইতেন লিখতে পারতেন, অসুবিধা নেই, বাট এইভাবে লিখলে বিষয়টা ভাল লাগতেছে বলে এইভাবে লিখছি। এটা হচ্ছে আপনার চয়েস। আর আপনি যখন অনেক বেশি পড়বেন না, এই জিনিসগুলো বোঝার পরে আপনি অনেক টেক্সট পড়বেন, আপনাকে রচনা পড়তে দিব, আপনাকে হচ্ছে বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে দিব, ট্রান্সলেশন করতে থাকবেন, এরকম করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আপনি বিষয়গুলো বুঝলে পরে আপনার রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে। রিডিং হ্যাবিটটা যত ইমপ্রুভ করবেন আপনার লেখার স্ট্যান্ডার্ড তত আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে। বাট আগে বিষয়গুলো একটু বোঝেন। প্রথম দিকে এই বাক্যগুলো মানে ট্রান্সলেট করা কঠিন মনে হইতেছিল না, এখন কি একটু হলেও সহজ লাগতেছে? যারা লাইভে আছেন আমাকে একটু বলেন তো। আচ্ছা, টু পুর পিপল আপনি বলতে পারবেন, আপনি যদি টু পুর পিপল বলেন আপনি বলতে পারবেন। তবে আমরা জানি যে সাধারণত অ্যাজিটিভের আগে যদি আমরা দি দেই, দি দিলে দা পোর বললে আসলে গরিবদেরকে বোঝায়। গরিবদের মানেই তো দরিদ্র মানুষদের, তাই না? একই কথা। আচ্ছা, নেক্সট আসেন, পুলিশ সাহসের সাথে অপরাধীদের ধরে। ভাইয়া মনোযোগ। দেখেন, পুলিশ সাহসের সাথে অপরাধীদের ধরে। ধরা ইংলিশ আমরা জানি হচ্ছে ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ধরে। এখন কারা ধরে? পুলিশ। পুলিশ ইংলিশ হচ্ছে দা পুলিশ। পুলিশ হচ্ছে দা পুলিশ। এবং এই জায়গাতে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে পুলিশ শব্দটা অলওয়েজ প্লুরাল হিসেবে ইংলিশে ব্যবহার হয়। যেমন পিপল সবসময় প্লুরাল, পুলিশ সবসময় প্লুরাল। এটাকে আপনি মুখস্থ করবেন? মুখস্থ করার দরকার নাই, কারণ এই রকমের হাজার হাজার ওয়ার্ড নাই। অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সচরাচর আমরা লেখার মধ্যে ব্যবহার করি, এগুলো দেখতে দেখতে আপনার মানে হয়ে যাবে। যেমন পিপল প্লুরাল, পুলিশ প্লুরাল, দেখতে দেখতে হয়ে যাবে। আপনি এটা মনে রাখেন যে পুলিশ প্লুরাল। সো যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, ভার্ব আমার প্লুরাল হবে। প্লুরাল মানে এস দেয়া যাবে না, সো এস দিব না। দা পুলিশ ক্যাচ। হ্যাঁ, পুলিশ ধরে। পুলিশ কি করে? পুলিশ ধরে। পুলিশ পেয়ে গেলাম, ধরে পেয়ে গেলাম। কাদের ধরে? ক্রিমিনালদের ধরে। ক্রিমিনালদের ধরে মানে কি? দা ক্রিমিনালস, অপরাধীদের ধরে। দা পুলিশ ক্যাচ দা ক্রিমিনালস। সাহসের সাথে, সাহসের সাথে ইংলিশ আমরা লিখতে পারি ব্রেভলি। ব্রেভলি, ব্রেভ মানে হচ্ছে সাহস, সাহসী, আর ব্রেভলি মানে সাহসিকতার সাথে বা সাহসের সাথে। ঠিক আছে? তাহলে দা পুলিশ ক্যাচ দা ক্রিমিনালস ব্রেভলি। আপনি ব্রেভলি সামনে নিয়ে আসতে পারেন। আপনি যদি ব্রেভলি সামনে দেন যে দা পুলিশ ব্রেভলি ক্যাচ দা ক্রিমিনালস, হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখেন, শিলা প্রতিদিন সকালে সুন্দরভাবে গান গায়। শিলা প্রতিদিন সকালে সুন্দরভাবে গান গায়। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, একটু খেয়াল করেন যে গান গায়, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং। সিং মানে হচ্ছে গান গাওয়া। আমরা একটু সুন্দর করে বলার জন্য বলতে পারি সিং আ সং। ঠিক আছে? সিং আ সং। আবার আপনি যদি মানে শুধুমাত্র বলতে চান যে শুধু সিং ভাইয়া, শুধু গান গায়, আমি এটাই বলবো, এ সং লিখবো না, হবে, কোনো অসুবিধা নাই। তাহলে কে? শিলা। শিলা যেহেতু সিঙ্গুলার, ভার্ব আমার সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ দিতে হবে। শিলা সিংস। তাহলে যেটা দাঁড়ালো, শিলা গান গায়। হ্যাঁ, গায়। আর সিংস মানেই হচ্ছে গান গাওয়া। চাইলে আপনি এ সংও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। তবে সিংস দিয়ে যেহেতু গান গাওয়া বোঝায়, দিলাম না, বেশি মানে বড় করলাম না। প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে সুন্দরভাবে। তাহলে সুন্দরভাবে, সুন্দরভাবে, সুন্দরভাবে ইংলিশ হচ্ছে আমরা লিখতে পারি নাইসলি বা বিউটিফুলি। আপনি যেটা লিখেন, বিউটিফুলি বা নাইসলি। বিউটিফুলি। প্রতিদিন সকালে হচ্ছে এভরি মর্নিং। শিলা সিংস বিউটিফুলি এভরি মর্নিং। শিলা সিংস বিউটিফুলি এভরি মর্নিং। আপনি এভরি মর্নিং চাইলে সামনে নিতে পারেন। কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এই বাক্যটা একটু একটু ব্যতিক্রম, ওগুলো হচ্ছে একটু খেয়াল করেন।
এটা একটু বড় সেন্টেন্স, হ্যাঁ। খেয়াল করেন তো, ফসল ফলান ইংলিশ কি? মাঠে পরিশ্রম করে ফসল ফলান। খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগ প্লিজ। কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। ফসল ফলানো ইংলিশ হচ্ছে প্রডিউস, প্রডিউস। আর যেহেতু কৃষক বলেছে, কৃষক, কৃষক বলে আমি লিখব কি দা ফার্মার। দা ফার্মার, দা ফার্মারের পরে আমি কি করছি প্রডিউসেস লিখেছি। সিঙ্গুলার আমার ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার মানে এস। দা ফার্মার প্রডিউসেস, ফসল ফলান, ফসল ইংলিশ কি? ফসল ইংলিশ হচ্ছে ক্রপস। দা ফার্মার, একটু খেয়াল করেন, কৃষক, কৃষক হচ্ছে দা ফার্মার, ফসল ফলান ইংলিশ হচ্ছে প্রডিউসেস ক্রপস, প্রডিউসেস ক্রপস। এখন পরিশ্রম করে, পরিশ্রম করে সারাদিন মাঠে, তাহলে ওয়ার্কিং লিখতে পারি, ওয়ার্কিং হার্ড। পরিশ্রম করে, পরিশ্রম করা ইংলিশ কি? ওয়ার্কিং হার্ড, ঠিক আছে। পরিশ্রম করে কোথায়? ইন দা ফিল্ড। পরিশ্রম করে মাঠে পরিশ্রম করে। আর সারাদিন মানে কি? অল ডে। সারাদিন ইংলিশ হচ্ছে অল ডে, সারাদিন। সারাদিন মানে হচ্ছে অল ডে। খেয়াল করেন, তাহলে পুরো বিষয়টা হচ্ছে পরিশ্রম করে, পরিশ্রম করে মাঠে সারাদিন, অল ডে শেষে লিখেছি। কিন্তু বাক্যটাকে যদি একটু সুন্দর করে সাজাই লিখি, দেখেন, অল ডে, all day working hard in the field, in the field, all day working hard in the field, the farmer produces, produces crops। দেখেন কত সুন্দর লাগে, ঠিক আছে। হ্যাঁ, গ্রো আপনি বলতে পারেন, তবে এখানে আসলে গ্রো এর আরো কিছু অর্থ আছে। গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ওরকম হয়। তো এই ক্ষেত্রে আসলে প্রডিউস শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, এই জন্য আমরা প্রডিউস দিয়ে লিখেছি। তাহলে পুরো যে জিনিসটা হচ্ছে যে অল ডে ওয়ার্কিং হার্ড ইন দ্য ফিল্ড, দ্য ফার্মার প্রডিউসেস ক্রপস। এখানে একটা বড় ফ্রেজ চলে আসছে, এই জন্য কমা দিয়েছি, ঠিক আছে। অল ডে ওয়ার্কিং হার্ড ইন দ্য ফিল্ড, দ্য ফার্মার প্রডিউসেস ক্রপস। এখন এই যে বাক্যটা লিখছি না, এইভাবে আপনি বোঝেন না, ধরেন আপনি এইভাবে বোঝেন না, আপনি এই পুরো বাক্যটাকে যদি আপনি ভেঙে ফেলেন, একটু খেয়াল করেন, আমি এখানে আরেকটা টেকনিক বলতেছি। এই বাক্যটাকে যদি আপনি ভেঙে ফেলেন যে কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে, আপনি প্রথমে এই অংশটা ধরেন, আপনি ফসল ফলান, আপনি পারতেছেন না, আপনি রাখেন। কৃষক সারাদিন মাঠে পরিশ্রম করে, এটার ইংলিশ কি? এটা ইংলিশ হবে যে দ্য ফার্মার, দ্য ফার্মার ওয়ার্কস হার্ড in the field, in the field all day. The farmer works hard in the field all day and produces crops. The farmer works hard in the field all day and produces crops. বিশ্বাস করেন, যখন আপনি ট্রান্সলেট এবং ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, তখন বাক্যটা আপনাকে যেইভাবে দিবে সেইভাবে যে আপনাকে ট্রান্সলেট করতে হবে এমন কোনো নিয়ম নাই, এরকম কোনো ফিক্সড কোনো রুল নাই। আপনি আপনার মতো কথাটাকে এক্সপ্রেস করলেই হবে, আপনার মতো আপনি জিনিসটাকে ভেঙেও লিখতে পারেন। তো কখনো যদি দেখেন যে অনেক বড় বড় বাক্য চলে আসছে, অনেক বড় বড় বাক্য চলে আসছে, যদি আপনি কখনো দেখেন, তখন আপনারা যেটি করবেন এরকম ভেঙে লিখতে পারেন। আমি এন্ড দিয়ে দুইটা অংশকে আমি কি করেছি, যুক্ত করে দিয়েছি। এই বাক্যটা সিম্পল সেন্টেন্স ছিল, যারা সিম্পল কমপ্লেক্সে ক্লাস করেছেন বুঝেন যে এটা সিম্পল ছিল আর এটা কম্পাউন্ড হয়েছে, বাট একই অর্থ। আর যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝেন না, বোঝার দরকার নাই, লাগবে না এগুলো, ঠিক আছে। বাট আপনি কিভাবে লিখছি এই বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করেন। পরিশ্রম করে অর্থে কেন ওয়ার্কিংই হয়েছে, অন্য কিছু কেন হয় নাই, এগুলো নিয়ে সামনে অনেক আলোচনা আসবে। পরিশ্রম করতে, পরিশ্রম করা, পরিশ্রম করার,
এরকমের অনেক মিনিং আসবে সামনে, এগুলো আমরা অ্যাডজাস্ট করব সামনে, ঠিক আছে? যে গদিল আপু লিখতে পারেন। আচ্ছা, প্রডিউসের সাথে এস কেন বুঝি নাই। আহ, ভাইয়া আমি কি বলছিলাম একটু আগে? আমি বলছিলাম যে কোনো যখন আমি একটা ভার্ব লিখব, এই ভার্বটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যখন আমি এস যুক্ত করে দিব, এস যুক্ত করে দিলে সেটা সিঙ্গুলার হয়। নাউনের উল্টা, নাউন হচ্ছে নর্মালি লিখলে হচ্ছে সেটা সিঙ্গুলার, কিন্তু এস দিলে প্লুরাল। ভার্ব হচ্ছে উল্টা, এস না দিলে প্লুরাল আর এস দিলে সিঙ্গুলার। তো আমার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য এস দিয়েছি, কারণ এইটা সিঙ্গুলার, আমার এইটাও সিঙ্গুলার হইতে হবে। সিঙ্গুলার দেওয়ার নিয়ম হচ্ছে ভার্বের সিঙ্গুলার হচ্ছে এস দিতে হয়, এই জন্য এস দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার আছি তো? আচ্ছা, আমাদের হচ্ছে অপূর্ব চন্দ্র রয় ভাই বলছেন যে ওভার দ্য ডে দেয়া যাবে। ভাইয়া এগুলো দেয়া যাবে, দেয়া যাবে না, আমি এই বিষয়গুলোতে এখন আলোচনা যেতে যাচ্ছি না। তাহলে হবে কি যে আমরা যেই পয়েন্টে আছি জায়গাগুলো হচ্ছে যে যেগুলো থেকে সরে যাব এবং আমাদের ক্লাস বড় হয়ে যাবে বা আমাদের সামনে আগানোটা কম হবে, ঠিক আছে? এই জন্য মূলত আমি এরকম আলোচনা আমি বলছি আপাতত করেন না, আপাতত আমি যেভাবে বলতেছি এইভাবে চিন্তা করেন। আর এখানে আপনার উত্তরটা দিয়ে রাখি যে ওভার দ্য ডে লেখা যাবে না এই কারণে, অল ডে মানে সারাদিন, মানে পুরো দিন, এন্টায়ার ডেটাকে বোঝায়, একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আর যখন আপনি ওভার দ্য ডে বলবেন, এটার অর্থ হচ্ছে যে দিনের কোনো একটা নির্দিষ্ট অংশে আপনি এই কাজটা করেন, বিভিন্ন সময় আপনি করেন, ঠিক আছে? একদম সারাদিন ধরে একদম সকাল থেকে রাত পর্যন্ত করেন এরকম না। ওভার দ্য ডে মানে হয় সকালে করেন, আবার একটু রেস্ট নেন, আবার দুপুরে করেন, আবার হয়তো একটু পরে করেন, এরকমটা বোঝায়। এই জন্য ওভার দ্য ডে আমরা ব্যবহার এখানে করবো না, সারাদিন অর্থে অল ডে আমরা লিখবো। ওকে, আচ্ছা আসেন, এগুলো সামনে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর আরেকটা জিনিস বলি, আপনারা এই এই যে আমরা এইরকম বাক্য ছোটখাটো বানাচ্ছি না, আমরা মূলত ফ্রেজিং শিখছি, যে একটা শব্দকে কিভাবে ভেঙে 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 লিখতে হয়। আপনারা আগে যা শিখছেন বা আপনার মাথায় যা আসে ওইরকম ভাবে মাথায় না নিয়ে, আপনাকে এখন আমি যা শিখাচ্ছি এগুলো শেখেন। আর যখন আপনাদেরকে আমি একটা লেভেলে নিয়ে যাব, তখন আপনাদেরকে বলবো এই যে আপনারা রিডিং হ্যাবিট বাড়ান। আর আমরা চাকরি পাইতে চাই, আমরা কিন্তু সবাই হচ্ছে যে টিচার হইতে চাই না যে আমাকে একদম এ টু জেড সব জানতে হবে। চাকরি পাওয়ার জন্য আমাদের যে ধরনের টপিক জানা দরকার, যেমন ধরেন পরিবেশগত অনেক ইস্যু আছে, আমাদের ধরেন টেকনোলজির অনেক বিষয় আছে, ইকোনমিক্সের অনেক বিষয় আছে, এই রকমের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেই টপিকগুলোতে আমাদের যা লাগে সেগুলো আমরা ভালো করে পড়বো, ভালো করে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে আপনার। তখন আপনার এই কি ওভার দ্য ডে হবে না কি হবে এই জিনিসগুলো নিয়ে আপনার কনফিউশন হবে না। দয়া করে এখন এতদিন যা শিখছেন তার সাথে রিলেট করতে যায় না। রিলেট করতে গেলে হবে কি, আপনার সেই হয়েছে বা হয় নাই বা আপনার ভুল ছিল বা আপনি ঠিক ছিলেন, এই আলোচনা করতে আমাদের অনেক টাইম নষ্ট হবে। আমরা ওইটা না করে আমরা হচ্ছে টু দ্য পয়েন্টে থাকি, আর সামনে আপনি গেলে এগুলো আপনি আস্তে আস্তে ডিসাইড করতে পারবেন, ঠিক আছে? সো আপনারা ওই প্যারাটা নিয়েন না এখন, আর আমাকে ওই প্যারাটা দিয়েন না, তাহলে একটু ভালো হবে। আচ্ছা, এখন আসেন, শিক্ষক পরীক্ষার খাতাগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা করা ইংলিশ কি? দেখেন, পরীক্ষা করা ইংলিশ হচ্ছে চেক। আমরা জানি যে পরীক্ষা করা ইংলিশ হচ্ছে চেক, আমরা লিখলাম চেক। এখন কে করেন? টিচার করেন। টিচার ইংলিশ হচ্ছে দা টিচার, দা টিচার। এখন দা টিচার যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বকে সিঙ্গুলার বানাই, ভার্বকে সিঙ্গুলার বানাইতে গেলে একটা এস দিতে হয়, এস না দিলে প্লুরাল, তো এস দিলে সিঙ্গুলার, দা টিচার চেকস। তাহলে শিক্ষক পেয়ে গেলাম, আর পরীক্ষা করেন পেয়ে গেলাম। কি পরীক্ষা করেন? তিনি পরীক্ষা করেন হচ্ছে পরীক্ষার খাতাগুলো। পরীক্ষার খাতাগুলো ইংলিশ কি? পরীক্ষার খাতাগুলো ইংলিশ হচ্ছে দা এক্সাম স্ক্রিপ্ট, দা এক্সাম স্ক্রিপ্ট। যারা জানেন না শিখে রাখেন, পরীক্ষার খাতাগুলোকে আমরা বলবো দা এক্সাম স্ক্রিপ্টস। আর মনোযোগ দিয়ে মানে কি? মনোযোগ দিয়ে মানে হচ্ছে অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। চাইলে আপনি অ্যাটেন্টিভলি আগে নিতে পারেন, আর ওইটা আমি বললাম না। আমার বোন, আমার বোন হচ্ছে
আমার বোন বিকেলে বন্ধুদের জন্য সুস্বাদু কেক বানায়। দেখেন, আমার বোন বানায়, বানানো ইংলিশ কি আমরা জানি মেক। মেক কে বানায়? আমার বোন। তাহলে হচ্ছে মাই সিস্টার। এখন আমার বোন তো একজন, এই জন্য অ্যাজ দিয়ে দিয়েছি। আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অ্যাজ দিয়ে দিয়েছি। মাই সিস্টার মেক্স, কি বানায়? সুস্বাদু কেক বানায়। তাহলে সুস্বাদু কেক ইংলিশ হচ্ছে ডিলিশাস। ডিলিশাস কেকস। ডিলিশাস কেকস আপনি বলতে পারেন, আবার আপনি চাইলে এ ডিলিশাস কেক বলতে পারেন, একই কথা। এ ডিলিশাস কেক মানে যেই কথা, আর ডিলিশাস কেকস বলতে একই কথা, কিন্তু আমাদের এই সেন্টেন্সে আমরা একটু কেকস ব্যবহার করলাম, বাট আপনি এ ডিলিশাস কেক বললে অসুবিধা নাই, হবে। মাই সিস্টার মেক্স ডিলিশাস কেকস। তাহলে কে সুস্বাদু কেক বানায় ইংলিশ পেয়ে গেছি, আমার বোন ইংলিশ পেয়ে গেছি। কাদের জন্য বানায়? বন্ধুদের জন্য। তাহলে আমরা বলতে পারি ফর হার ফ্রেন্ডস, বন্ধুদের জন্য বিকেলে। তাহলে ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। এখন আমি এখানে প্রিপোজিশন ইন দ্য দিয়েছি কেন? কারণ এখানে এভরি ইচ এরকম তো নাই, এই জন্য ইন দিয়েছি। তাহলে মাই সিস্টার মেক্স ডিলিশিয়াস কেকস ফর হার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আপনি চাইলে ইন দ্য আফটারনুনটাকে সামনে নিয়ে আসতে পারেন। যদি বলেন যে আপনি সামনে নিয়ে আসবেন, আপনি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার কথা? শিশুরা আনন্দের সাথে, শিশুরা বলছে কি যে আনন্দের সাথে রাতে গল্প শোনে। তাহলে শিশুরা আনন্দের সাথে গল্প শুনে, তাহলে কারা শুনে ভাইয়া? শিশুরা। তাহলে আমরা লিখবো কি দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন, শিশুরা। শোনা ইংলিশ হচ্ছে লিসেন। লিসেন, খুব মনোযোগ দিয়ে শোনা ইংলিশ হচ্ছে লিসেন, শুনে আর কি। এখন আমার সাবজেক্ট প্লুরাল, আমার ভার্ব প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে এস লাগে না ভাই, ভার্বের সাথে এস লাগে না। তাহলে লিখলাম দ্য চিলড্রেন লিসেন, যে শিশুরা শুনে। কি শুনে? স্টোরিজ, গল্প শুনে। শিশুরা পেয়ে গেলাম, গল্প শুনে পেয়ে গেলাম। ঠিক আছে? এবার হয় কি আনন্দের সাথে রাতে কিভাবে শুনে? জয়ফুলি। আনন্দের সাথে ইংলিশ হচ্ছে জয়ফুলি। আর কখন? অ্যাট নাইট। এই যে রাতে ইংলিশ হচ্ছে অ্যাট নাইট ভাইয়া, ইন দ্য নাইট হয় না, অ্যাট নাইট হয়। এই যে আজকে আপনি শিখলেন রাতে ইংলিশ হচ্ছে অ্যাট নাইট, আপনি এইটাই বারবার মনে রাখবেন যে রাতে ইংলিশ হচ্ছে অ্যাট নাইট। ঠিক আছে? এইভাবেই এই যে পুরো ক্লাস তো আপনার নোট করে মাথায় রাখার দরকার নেই, একটা সাদা পেজ নেন, যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনি পাইলেন, যেমন আজকে শিখলেন আপনি অ্যাট নাইট, এটা আপনি পাশে লিখে রাখেন। আপনি আজকে এরকমের কিছু কিছু জিনিস পাইছেন, দ্য এক্সাম স্ক্রিপ্ট আপনি পাইছেন, লিখে রাখেন দ্য এক্সাম স্ক্রিপ্টস। আপনি উৎপাদন করা ইংলিশ আপনি পাইছেন প্রডিউসার্স, আপনি একটু লিখে রাখেন। আপনি একটা জিনিস পাইছেন যে পরিশ্রম করে, ওয়ার্কিং হার্ড, পরিশ্রম করে, ওয়ার্কিং হার্ড, লিখে রাখেন। এগুলো চোখ বোলাবেন, রিভিশন করবেন। এইভাবে আস্তে 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 আপনার এগুলো ব্রেনে ঢুকে যাবে, এবং দেখবেন আপনি এই শব্দগুলো দেখলে মনে পড়ে যাচ্ছে। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি এখন টেলিভিশন, আপনি কি বুঝাইতে হয় টেলিভিশন কি, বাংলা করতে হয়? আবার আপনাকে যদি আমি বলি যে ফ্যান, আপনাকে ফ্যান বললে কি আপনাকে বুঝাই দিতে হয় ফ্যান মানে যেটা তোমার এরকম এরকম বাতাস দেয় সেটা ফ্যান, বা পাখা, বা বলতে হয়? বলতে হয় না। আপনি এইভাবে জিনিসগুলো যখন নোট করে করে নিয়মিত দেখতে থাকবেন, একটু বলতে থাকবেন, লিখতে থাকবেন, দেখবেন এগুলো অটোমেটিক চলে আসছে। তাহলে রাতে ইংলিশ হচ্ছে অ্যাট নাইট, নোট করবেন অ্যাট নাইট। ওকে? একটা জিনিস বলে রাখি, যে এরকম ভাবে নর্মালি যখন বলে না গল্প, গল্প, তখন কি আমি স্টোরিজ বলবো নাকি এই স্টোরি বলবো? মনে রাখবেন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার চয়েস। আপনি যদি এইভাবে লিখতেন যে দ্য চিলড্রেন লিসেন, লিসেন আই স্টোরি, যদি আপনি বলেন আই স্টোরি জয়ফুলি অ্যাট নাইট। এই স্টোরি বলতে আসলে একটা গল্প শুনে এইটা না, এই স্টোরি মানে গল্প শুনে। আমরা যখন বলি যে আমি ছাত্র, আমি ছাত্র, বাট ইংলিশে বলি আই এম এ স্টুডেন্ট। দেখেন আমি ছাত্র, তখন কিন্তু বলি যে আই এম এ স্টুডেন্ট। ওই এটা আমরা এমনিতে দিই, বাংলায় আমরা অনেক সময় এটা বলি না, বাংলায় অনেক সময় আমরা বলি না। আবার
যখন স্টোরিজ বলি এর মানে এই না যে আমি গল্পগুলো শুনি, আসলে আমি গল্প শুনি। সিঙ্গুলার প্লুরাল এখানে ম্যাটার করে না, এটা আপনার চয়েস। আপনি সিঙ্গুলার দিয়েও লিখতে পারেন, প্লুরাল গুলো দিয়ে লিখতে পারেন যখন আপনি এরকম শুধু গল্প বলবে। আর যদি এখানে নির্দিষ্ট করে বলে তো গল্পগুলো, তখন অবশ্যই আমরা স্টোরিজ লিখতাম, যদি নির্দিষ্ট করে বলে দেয়। আর নির্দিষ্ট করে বলে না দিলে স্টোরিজ বলা যেই কথা, স্টোরি বলা একই কথা, সেম। শিক্ষক পড়ান, আপনি দা টিচার বললে যা বোঝাবে, এই টিচার বললে তাই বোঝাবে। কিন্তু যদি আমি বলতে চাই এই শিক্ষকটি পড়ান, তখন আমাকে দা টিচার বলতেই হবে, তখন ফিক্সড বলতেই হবে দা টিচার। আর যদি শিক্ষক পড়ান, এ টিচার টিচার্স অথবা দা টিচার টিচার্স, সেম মিনিং, আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন। দ্য চিলড্রেন আর লিসেন বলা যাবে না, কেন যাবে না এইটার আলোচনা সামনে আসবে, আপাতত এটাতে যাচ্ছি না। দেখেন, আপনাদেরকে আমি যত বাক্যগুলো শিখাচ্ছি, এখন পর্যন্ত যত বাক্যগুলো শিখাচ্ছি সবগুলো শিখাচ্ছি আপনাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখাচ্ছি। এরপর আমরা কন্টিনিউয়াস শিখব। এইভাবে আমরা আমাদের যে টেন্সগুলো আছে, আমাদের 12টা টেন্সের মধ্যে প্রেজেন্টের 4টি, পাস্টের 2টি, তবে পারফেক্টটা শিখলেও ভালো হয়, পাস্ট পারফেক্ট ও 3টি, আর ফিউচারের হচ্ছে 1টি। এই মোট কয়টি হয়? 4, 3, 7, 8। আরেকটি শিখব ফিউচার কন্টিনিউয়াসটে মাঝে মাঝে দরকার হয়, তো ধরেন ফিউচারে শিখব 2টি, তাহলে 4, 3, 7, 8, 9, এই 9টি টেন্সের আমরা খুব ভালো করে শিখব, খুব ভালো করে আমরা এইভাবে বাক্যগুলো শিখব। ঠিক আছে, আসবে সামনে, এগুলো আসবে এবং আপনাদের অনেক হোমওয়ার্ক দিব বাসায়। এই কয়টা শিখে গেলে আপনি মোটামুটি রেডি হয়ে যাবেন। তারপরে যে আর প্লাস ভার্ব থ্রি হবে, উইথ অ্যাক্টিভ প্যাসিভে কেমনে হয়, এগুলো শিখব। তারপর আমরা মূলত অ্যাডভান্স লেভেলের চেঞ্জিং গুলা শুরু করব। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরতে হবে, একটু লেগে থাকতে হবে, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা দেখেন, তারা প্রতিদিন সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে আকাশ দেখে, তাহলে তারা প্রতিদিন দেখে, আকাশ দেখে। এখন এখানে দেখেন যে আমরা যদি এখানে চিন্তা করি যে তারা খুব মনোযোগ দিয়ে দেখে, মনোযোগ দিয়ে যদি দেখে, আমরা চাইলে এখানে ওয়াচ কথাটা ব্যবহার করতে পারি, কারণ ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা। এখানে যেহেতু তারা আকাশ দেখে, প্রতিদিন দেখে, তার মানে তারা মনোযোগ দিয়েই দেখে। আপনি যদি এখানে ওয়াচ ব্যবহার না করে যদি লুক ব্যবহার করতে চান, অসুবিধা নাই, ব্যবহার করতে পারেন। এখন তারা প্রতিদিন, প্রথমে দেখেন যে কারা দেখে, তারা দেখে, তারা মানে অনেকজন, তাহলে আমি লিখবো কি দে ওয়াচ। তারা দেখেন, কি দেখেন? দ্য স্কাই, আকাশ। তাহলে তারা পেয়ে গেলাম, আর আকাশ দেখে পেয়ে গেলাম। দে ওয়াচ দ্য স্কাই, তারা আকাশ দেখে। ছাদের উপর দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমরা লিখতে পারি যে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ইংলিশ হচ্ছে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অন দ্য রুফ, ছাদের উপর দাঁড়িয়ে, উপর মানে অন দ্য রুফ, ছাদের উপর দাঁড়িয়ে, তাহলে ছাদের উপর দাঁড়িয়ে পেয়ে গেলাম। আর প্রতিদিন সন্ধ্যায় মানে হচ্ছে এভরি ইভিনিং, এভরি ইভিনিং। তাহলে দে ওয়াচ দ্য স্কাই স্ট্যান্ডিং অন দ্য রুফ এভরি ইভিনিং। বাক্যটাকে বরঞ্চ আরো এইভাবে লিখলে বেশি সুন্দর হয় যে এভরি ইভিনিং, এভরি ইভিনিং স্ট্যান্ডিং অন দ্য রুফ, যে ছাদের উপর দাঁড়িয়ে, কমা দে ওয়াচ দ্য স্কাই, তারা আকাশ দেখে। দে ওয়াচ দ্য স্কাই। জীবন একটা ভালো চাকরি পান, এবং এমন একটা চাকরি হোক জীবনে যে বিকেল 5টার পর থেকে আপনার আর কি থাকবে না, আপনার কোনো স্ট্রেস থাকবে না, মানে আপনাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, সন্ধ্যার সময় ছেলে মেয়ে নিয়ে ছাদে বসে বসে আকাশ দেখবেন, দেখবেন যে অসাধারণ ঘুমের একটা দেশে আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে, রাতের বেলা। এবং যাদের ভালো ঘুম হবে তাদের জীবনটা অনেক সুন্দর হবে, স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, এবং এইটা কেবলমাত্র চাকরি দিয়ে সম্ভব। আর যদি ব্যবসা করেন বা আপনি বিজনেস রিলেটেড কিছু করেন, তাহলে দেখবেন যে রাতের বেলা ঘুমের মধ্যে বিজনেস করতে হবে। হ্যাঁ, এই জন্য কষ্ট করেন, একটু শিখেন, কষ্ট করেন, আরাম পাবেন। 1 বছর কষ্ট করলে বাকি জিন্দিগি একটু আরামে থাকার সম্ভাবনা আছে।
আচ্ছা, উনি কি বলছে স্যার কখন উইথ জয় অথবা জয়ফুলি হবে? ভাই আপনার যখন ইচ্ছা, আপনি উইথ জয় যখন লিখবেন শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা একটু বলে দেই, কয়েকজন হয়তো কনফিউজ হইতে পারে। শুনেন, যদি আপনি এরকমের শেষ দিকে লেখেন, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ দিকে যদি আপনি লিখতে চান, এই জায়গাতে আপনি জয়ফুলও লিখতে পারবেন, আবার উইথ জয়ও লিখতে পারবেন, দুইটাই কারেক্ট। আনন্দের সাথে অর্থে আপনি উইথ জয় জয়ফুলি দুইটাই লিখতে পারবেন। কিন্তু যদি আপনি এই ভার্বের আগে লিখতে চান, ভার্বের আগে লিখলে শুধু অ্যাডভার্ব অর্থাৎ জয়ফুলি লিখতে পারবেন, এখানে উইথ জয় লেখা যাবে না। দ্য চিলড্রেন জয়ফুলি লিসেন স্টোরিজ, আপনি ভার্বের আগে আনলে জয়ফুলি অ্যাডভার্ব দিতে হবে, এখানে আপনি উইথ জয় লিখতে পারবেন না। কিন্তু পরে লিখলে আপনি উইথ জয় যেই অর্থ দিবে জয়ফুলি একই অর্থ দিবে, সেম। সো পরে লিখলে আসলে এখানে হয়েছে কি, গ্রামার আসলে বলতে চায় না, তবু বলি যে উইথ জয় এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। তো যখন আপনি ফ্রেজ লিখবেন সেটা শেষে লিখবেন। আর জয়ফুলিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে আমরা ভার্বের আগে, সাবজেক্টের শুরুতে, শেষে, আমরা সব জায়গায় দিতে পারি। ঠিক আছে, এই কারণে আপনি এরকম প্রেপোজিশন দিয়ে দিলে পরে দিবেন, আর যদি আপনি শুধু অ্যাডভার্ব লিখেন সেটাকে আপনি ভার্বের আগে দিতে পারবেন। ওকে, এটা একটু খেয়াল রাখবেন তাহলেই হবে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, আমরা প্রায়ই বইয়ের দোকান থেকে নতুন বই কিনি। কিন ইংলিশ কি? কিন ইংলিশ আমরা বলতে পারি পারচেজ অথবা বলতে পারি বাই। আমরা কিনি, তাই না? তাহলে হচ্ছে উই বাই বা উই পারচেজ, যেটা বলেন আপনি, পারচেজও বলতে পারেন। উই বাই বা উই পারচেজ, কি কিনি? নতুন বই। দেখেন, আমরা পেয়ে গেছি, কিনি পেয়ে গেছি, তাহলে নতুন বই কিনি। নতুন বই ইংলিশ কি? নিউ বুকস, নতুন বই কিনি। উই বাই নিউ বুকস, আমরা নতুন বই কিনি। তাহলে নতুন বই পেয়ে গেলাম। প্রায় বইয়ের দোকান থেকে, বইয়ের দোকান থেকে, বইয়ের দোকান থেকে ইংলিশ হবে ফ্রম দ্য বুক শপ, ফ্রম দ্য বুক শপ। ফ্রম দ্য বুক শপ আমরা একসাথে লিখব, ফ্রম দ্য বুক শপ। আর প্রায় ইংলিশ হচ্ছে ওফেন, প্রায় ইংলিশ হচ্ছে ওফেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ওফেন শব্দটা কখনো এরকম শেষে লেখা যায় না, ওফেন শব্দটা সবসময় ভার্বের আগে বসে, এটি সব সময় ভার্বের আগে বসে। তাহলে উই ওফেন বাই নিউ বুকস ফ্রম দ্য বুক শপ। সেন্টেন্স বড় হইলে কি হবে? কঠিন না আসলে। এভরি না থাকলে ইন দ্য ইভিনিং অবশ্যই হতো, তবে ইন দ্য ইভিনিং কিন্তু বোঝায় শুধুমাত্র সন্ধ্যায়, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় অর্থে কিন্তু আমাকে ওখানে এভরি ইভিনিং ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, লাস্ট সেন্টেন্স দেখেন, রিনা প্রতিদিন বিকালে তার ছোট বোনকে গান শোনায়। রিনা প্রতিদিন বিকালে তার ছোট বোনকে গান শোনায়। এখন রিনা প্রতিদিন বিকালে তার ছোট বোনকে গান শোনায়, গান শোনানো ইংলিশ কি? গান শোনানো ইংলিশ কি? এখন বলবেন যে ভাইয়া রিনা, যদি আপনি লেখেন যে রিনা লিসেন্স, এটার অর্থ হচ্ছে রিনা শুনে। রিনা শুনে না তো, রিনা শোনায়। এখন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আপনাকে একটু সিচুয়েশন বুঝতে হবে। রিনা শোনায় মানে কি? রিনা গান গায় আর তার বোন শোনে, রিনা গান গায় তার বোন শোনে। তো আমরা লিখতে পারি রিনা সিংস সংস টু হার লিটল সিস্টার বা ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার লিখি, ইয়াঙ্গার সিস্টার লিখলে ভালো হয়। টু হার ইয়াঙ্গার সিস্টার। তাহলে কি কি পেয়ে গেলাম দেখেন, রিনা গান শোনা ইংলিশ হচ্ছে সিংস সংস টু হার ইয়াঙ্গার সিস্টার। সিংস সংস টু হার ইয়াঙ্গার সিস্টার, যে ছোট বোনকে সে কি করে? গান শোনায়। ঠিক আছে, তাহলে তার ছোট বোনকে পেয়ে গেলাম। আর শেষে আছে প্রতিদিন বিকালে। প্রতিদিন বিকালে কি বলবো? প্রতিদিন বিকাল হচ্ছে এভরি আফটারনুন। এভরি আফটারনুন, এভরি আফটারনুন রিনা সিং সংস টু হার ইয়াঙ্গার সিস্টার। এই যে রিনা যে তার বোনকে গান শোনায়, রিনা সিংস টু হার ইয়াঙ্গার সিস্টার, যখন আমি বলতেছি বোঝাই যাচ্ছে রিনা গান গায় তার বোনের প্রতি, বোনের জন্য গান গায়।
বোঝাই যাচ্ছে, তার মানে গান বোনকে শোনায়, বোন শোনে। এইবার বলেন আপনাদের কোনো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি না থাকে আমি পরের লেকচারে যাব। আচ্ছা, মেহেদী হাসান খালিদ ভাই, ঠিক আছে, আপনার এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, এখনই আমি কথা বলতেছি, হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই 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 এই- এই ধরনের জিনিস বুঝাইতে গেলে একটু গ্রামার টানতে হয় আর কি। আমি আগে বুঝাবো, কারণ আমার ইচ্ছে হচ্ছে আপনারা আগে বুঝেন। গ্রামার জিনিসটা মাথায় নিয়ে পরে ছেড়ে দিব, বাট আগে একটু নিব, আমরা ওই শ্যাডোটা একটু রাখবো আমাদের মাথায়, হ্যাঁ। ওকে, আমি মনে হয় এই পর্যন্ত কোনো প্রশ্ন পাচ্ছি না আপনাদের কাছ থেকে, শুধু খালিদ ভাইয়ের একটা প্রশ্ন আছে, এটা আমি জানি, এটা অনেকেরই সমস্যা, আর্টিকেল দিব না এ সং লিখবো নাকি সংস লিখবো, প্রবলেম, আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই ছাড়া আর কোনো প্রশ্ন আছে? ফারাবি ভাই, ফর হার ইয়াঙ্গার সিস্টার বলে জিনিসটা দ্বারা যে তার বোনের জন্য গান মানে সে গান গায়, বোনের জন্য গান গায়, তাহলে ওই যে বোনকে শোনায় মিনিংটা আমরা পাবো না, তখন বোঝাবে যে সে একটা কারণে গানটা গায়, আসলে সে সরাসরি বোনকে শোনাচ্ছে গান গিয়ে। এই কারণে আমরা ফরটা না দিলে ভালো হয়, দিলে অসুবিধা নাই, বাট না দিলে ভালো হয়। হ্যাঁ, গদুল আপু আসতেছি, হ্যাঁ আসতেছি। তুহিন ভাই, প্রিপোজিশন নিয়ে আপনার সমস্যা, এই পর্যন্ত আমি 15টা সেন্টেন্সে যেইভাবে প্রিপোজিশনের ব্যবহার, যেই কটা আসছিল, যে কটা বুঝাইছি, এই কটা নিয়ে প্রবলেম আছে কিনা বলেন। বাড়তি চিন্তা করেন না, বাড়তি চিন্তার সময় আসে নাই, একটা সময় করব। এইগুলোর মধ্যে আমি যতগুলো প্রিপোজিশন ব্যবহার করছি, এখানে কোনো ডাউট আছে কিনা এটা বলেন। আসেন আমি এবার একটু কথা বলি। দেখেন, আমরা ইংলিশে একটা জিনিস জানি, সেটা হচ্ছে কমন নাউন। আমরা এই জায়গার মধ্যে যতগুলো নাউন ব্যবহার করছি না, এর মধ্যে অনেকগুলো অনেকগুলো কমন নাউন আছে। কি কি কমন নাউন আছে আমি আপনাদেরকে একটা একটা বলি। যেমন দেখেন কমন নাউন গুলো কি কি ছিল, যদি এখান থেকে নিয়ে আসি, যেমন এখানে কমন নাউনের মধ্যে ছিল টিচার, এটা একটা কমন নাউন ছিল, টিচার। তারপরে কমন নাউন ছিল স্টুডেন্ট, দেখেন কমন নাউন ছিল স্টুডেন্ট। আচ্ছা আমি একটু এখানে একটু লিখে নেই কি কি ছিল, একটু দেখেন কমন নাউন গুলো, এখনই বুঝবেন কি কি কমন নাউন ছিল। এখানে আমরা পাইছি কি টিচার, টিচার ছিল আমার একটা কমন নাউন। তারপর স্টুডেন্ট পাইছি একটা কমন নাউন, স্টুডেন্ট। তারপরে নিচে আমরা কি পাইলাম, ডক্টর ছিল একটা কমন নাউন, ডক্টর। পেশেন্ট ছিল একটা কমন নাউন। তারপর এখানে ছিল এই যে ছেলেটি ছিল, বয়, এটা একটা কমন নাউন। তারপরে ফ্রেন্ড, এটা একটা কমন নাউন। ফিল্ড, এটা একটা কমন নাউন। আচ্ছা, কোনো স্ক্রিনটা একটু রিস্টার্ট নিচ্ছে স্মার্ট বোর্ডটা, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ একটু ওয়েট করতে হবে, আমি আপনাদের কানেক্ট করছি, একটা মিনিট। হঠাৎ করে রিস্টার্ট নেওয়ার তো কোনো কারণ ছিল না। একটু অপেক্ষা করেন প্লিজ, হ্যাঁ আমি একটু কানেক্ট করে নিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। দেখেন আমরা ফিল্ড লিখেছি, এরকমের আরো অনেক আছে, হ্যাঁ অনেক আছে, আমি সবগুলো লিখলাম না, অনেক আছে। এখন একটু এই যে এখানে বিষয়টা বললাম, কেন এই আলোচনা কেন আসতেছে, এই যে শেষে যে কমন নাউন গুলো লিখলাম, এগুলো কি একটু ভালো করে বোঝেন। দেখেন কমন নাউন হচ্ছে আপনার এমন নাউন, যে নাউনগুলো দিয়ে আপনি ওই রকমের যারা আছে আপনি সবাইকে বুঝাইতে পারবেন। যেমন টিচার বলতে
শুধুমাত্র আমি টিচার না, আমার মতো এরকমের হাজার হাজার টিচার পৃথিবীতে আছে, আপনি সবাইকে টিচারই বলবেন। ইভেন আমি যদি বলি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট বলতে শুধু আপনি একজনকে স্টুডেন্ট বলবেন না, পৃথিবীর যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে স্টুডেন্ট, কমন নাউন। ডক্টর, পৃথিবীর সবাই ডক্টর, যারা ডাক্তার আছে আর কি। পেশেন্ট, রুগী, বা পেশেন্ট বলতে আমরা পৃথিবীর যত রুগী আছে সবাইকে বোঝাবো। এখন এই যে কমন নাউনগুলো আছে, এই কমন নাউনগুলো সেন্টেন্সে ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট বিষয় মেনে চলতে হয়। সেটা কি? কমন নাউনগুলো সেন্টেন্সে কখনো একা একা বসবে না। কিছু ক্ষেত্রে আমরা লিখি, যেমন বাবা, বাবা মানে আমার বাবা। ফাদারও কিন্তু একটা কমন নাউন, ফাদারও একটা কমন নাউন। বাট আমি যখন আপনার সাথে বলতেছি যে বাবা অপেক্ষা করছে, ফাদার ইজ ওয়েটিং, তখন আপনাকে মাই ফাদার না বললেও হয়, আপনি বুঝেন যে আমার বাবাই অপেক্ষা করতেছে, এটা নির্দিষ্ট। এই ক্ষেত্রে হয়তো এটার আগে আমরা কি করি না, আমরা এটার আগে কিছু ব্যবহার করি না। বাট আমি যদি এটার আগে মাই ফাদার বলি তাহলে ভাল লাগে। বাট কিছু ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করি, যেমন বাবা বললে আপনি বুঝতেছেন, এই জন্য আমরা লিখি না। তবে নর্মালি যেটা হয়, এই কমন নাউনগুলো যখন আমরা সেন্টেন্সে লিখবো, কমন নাউনগুলো লেখার আমাদের দুইটা ওয়ে আছে। যখনই আপনি কোনো কমন নাউন লিখবেন, আপনার হাতে দুইটা ওয়ে আছে। কি দুইটা ওয়ে? একটা হচ্ছে এগুলোর আগে আপনি হয় আর্টিকেল ব্যবহার করবেন, অথবা এগুলোর আগে আপনি ডিটারমিনার ব্যবহার করবেন। দুইটার যে কোনো একটা, হয় আর্টিকেল অথবা ডিটারমিনার, একটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। যেমন এখানে মাই ফাদার বলছে না, মাইটা ডিটারমিনার, ঠিক আছে? তো আমি ডিটারমিনার ব্যবহার করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি, আমরা কি করছি, আমরা আর্টিকেল ব্যবহার করছি। যেমন বলছি কৃষক, কৃষকরা মাঠে কাজ করে, আমরা বলছি কি দা ফার্মার, কৃষক মাঠে কাজ করে, দা ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, দা ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এই যে দিটা আমরা দিছি, দিটা আমরা দিছি। এখন আপনি যদি বলেন ভাইয়া দি দিব না, এ দিব, এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, যে কৃষক মাঠে কাজ করে, হবে। দি দিবেন নাকি এ দিবেন, এইটার মধ্যে কোনো মানে পার্থক্য নাই, দিলেই হবে। তবে যদি কখনো এমনটা বলতে চান যে কৃষকটি মাঠে কাজ করে, একদম নির্দিষ্ট করে বলতে চান, তখন দি দিতেই হবে। আর যখন শুধু কৃষক বলতেছি, তখন দি দিলেও কারেক্ট, এ দিলেও কারেক্ট, আপনি যেটা দেন কারেক্ট হবে। কথা বুঝতে পারছেন আশা করছি। তাহলে আমরা যখন কমন নাউনগুলো লিখবো, তখন আমরা অবশ্যই আর্টিকেল দিব বা ডিটারমিনার দিব। তবে কিছু ক্ষেত্রে দেয়া লাগে না, যেমন ফাদারের কথাটা বলছি, এটা এক্সেপশন, দেয়া লাগে না। আরেকটা হলো যে যদি আপনি আর্টিকেল দিতে না চান বা ডিটারমিনার দিতে না চান, তখন একটা অপশন আছে, সেটা হচ্ছে ওটাকে প্লুরাল করে লিখতে হবে, প্লুরাল করে লিখতে হবে, ঠিক আছে? প্লুরাল করে লিখে দিলে হয়ে যাবে। যেমন ধরেন ছেলেরা মাঠে খেলে, আমি সরাসরি বলতেছি যে বয়েস, বয়েস প্লে ইন দ্য ফিল্ড, যে ছেলেরা মাঠে খেলে, আপনি বয়েস বললেই হবে। আবার যদি আপনি দি বয়েস বলতে বলেন, তখন বোঝাবে যে ছেলেগুলো মাঠে খেলছে, নির্দিষ্ট করে বোঝাবে দি বয়েস, ছেলেগুলো মাঠে খেলছে। আর বয়েস বলতে হচ্ছে বয়েস প্লে ইন দ্য ফিল্ড, মানে ছেলেরা মাঠে খেলে, নির্দিষ্ট না, ছেলেরা খেলে, যে কোনো ছেলে হইতে পারে, যে কোনো ছেলে মাঠে খেলে। তাহলে আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে কমন নাউনগুলো লিখবো, হয় আমরা আর্টিকেল ডিটারমিনার দিয়ে লিখবো, অথবা আমরা সেটাকে প্লুরাল করে লিখবো, দুইটার যে কোনো একটা ওয়ে। তবে যখন আমাদেরকে বাক্যটার মধ্যে বোঝাবে যে ছেলেরা, ছেলেগুলো, শিক্ষকরা, এই প্লুরাল বুঝালে আমরা সাধারণত প্লুরাল নাউনটা লিখবো, এগুলোর প্লুরাল নাউন লিখবো। আর যখন আমার কোনো প্লুরাল সিঙ্গুলার কিছুই বোঝাচ্ছে না, বলছে কৃষক, বলছে ছেলে, বলছে ডাক্তার, সিঙ্গুলার প্লুরাল কিছু বলে নাই, তখন আমরা ওই যে দা ডক্টর, এ ডক্টর, দা টিচার, এ টিচার, এগুলোতে আমরা যাব। কথা কি বুঝতে পারছেন? আপনি এখানে যতগুলো সেন্টেন্স লিখছে, আপনি দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই কাহিনী ছিল। এই যে দেখেন এখানে বলছে গান গায়, যেহেতু বলছে গান গায়, তার মানে আমি এটাকে যদি এখন এ সং বলি, এটাও কারেক্ট হবে, যদি আমি সংস বলি, এটাও কারেক্ট হবে। গান মানে এ সং বললেও কারেক্ট, সংস বলে গান, কারণ এটা একটা কমন নাউন। কারণ পৃথিবীর যত গান আছে সবগুলোকে আমরা সং বলি, কমন নাউন। এই জন্য আমাকে সেন্টেন্সে হয় এ সং বলতে হবে অথবা সংস বলতে হবে। আমি সংস লিখছি, কারণ আমি বুঝে দিয়েছি সে গান তো একটা শোনায় না, অনেকগুলি শোনায়, এই সেন্সে আমি সংস লিখছি। বাট এই সং লিখলে কোনো প্রবলেম নাই। এরকম ভাবে আপনি আরো দেখেন, এই যে ধরেন সিস্টার, দেখেন সিস্টার আছে না, এখানে সিস্টার একটা কমন নাউন, পৃথিবীর সব বোনই তো বোন। এই যে এখানে হার ব্যবহার করছে, ডিটারমিনার, হার একটা ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করছে। যদি তার অনেকজন বোন বুঝাইতো, অনেকজন বোন আছে,
বোনদেরকে শোনাই তখন আমি সিস্টার্স লিখতাম, ঠিক আছে। টু হার ইয়াঙ্গার সিস্টার্স, যদি গুলু বুঝাইতো তাহলে সিস্টার লিখলাম, গুলু তো বলে নাই এই জন্য সিস্টার্স লিখি নাই। এখানে বলছে আমরা প্রায় বইয়ের দোকান থেকে নতুন বই কিনি। নতুন বই, দেখেন বুক হচ্ছে কমন নাউন, তাহলে আমি এখানে যদি বলতাম এ নিউ বুক, একটা নতুন বই হইতো, এই নিউ বুক বললে হইতো, বাট আমরা সেন্সে রাখি যেহেতু প্রতিদিন বই কিনি, তার মানে একটা কিনি না, অনেকগুলোই কিনি। এই সেন্সে বুকস লিখলে মিনিংটা সুন্দর হয় বলে বুকস লিখছি, বাট যদি আমি বুকস না লিখে লিখতাম এই বুক হইতো, প্রবলেম নাই। কমন নাউন আমি আর্টিকেল দিয়েও লিখতে পারি, আবার প্লুরাল করে লিখতে পারি, আমার চয়েস। এখন বলেন যে কখন আপনি আর্টিকেল দিবেন আর কখন প্লুরাল করবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্ন আছে? আশা করছি বাক্যগুলো কিভাবে গঠন করতে হবে, আর্টিকেল দিতে হবে না প্লুরাল করতে হবে, আশা করছি এই বিষয়টা নিয়ে কনফিউশন হবে না। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট গোছানো আর অ্যাডভার্বিয়াল গুলো কিভাবে ব্যবহার করব, এই সেন্স আমার মনে হয় গত এই 2 দিনে আমরা প্রায় 2 ঘন্টার বেশি পড়ছি। এই 2 ঘন্টার এই সময়ের মধ্যে আমার বিশ্বাস যে এই অংশটুকুর মধ্যে আপনাদের ডাউট অনেকটাই কমে গেছে। যদিও মানে যারা একটু দুর্বল আছেন আরো প্র্যাকটিস থাকবে, কিন্তু এই পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নেই। আচ্ছা, জি ক্লিয়ার হলাম এতক্ষণে মেহেদী ভাই, জি স্যার, ওকে ঠিক আছে। তাহলে দুর্বলরা কথা বলেন, যারা নিজেদেরকে বেশি দুর্বল মনে করেন বা আজকে হোমওয়ার্ক আমার সাথে মিলাইতে গিয়ে অনেক বেশি ভুল হয়েছে যারা, তারা কথা বলেন যে তারা বুঝতে পারছেন কিনা। আপনারা যদি ক্লিয়ার থাকেন আমরা সবাই ক্লিয়ার, কারণ আমি বিশ্বাস করি ক্লাসের সবচেয়ে দুর্বলটা যদি শিখতে পারে তাহলে বাকি সবাই পারবে। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আসেন, এখন আপনাদের কাজ কি হবে। আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব না আস্তে আস্তে? তো অ্যাডভান্স লেভেলে গেলে আমাদের কিছু কিছু ওয়ার্ড শিখতে হবে, ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আমাদের শিখতে হবে। একটু মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে আজকে কিছু ভোকাবুলারি দিব পড়া, এগুলো বাসায় হচ্ছে পড়তে হবে, কারণ এই রিলেটেড হোমওয়ার্ক আমরা সামনেই সলভ করব, এই রিলেটেড অনেক হোমওয়ার্ক দিব আপনাদেরকে, তখন কিন্তু এগুলো আপনাদেরকে সলভ করতে হবে। একটা মিনিট, আমি এই হোমওয়ার্কের যে সলিউশনটা করলাম আমি এইটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা বাসায় এখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ক্লাসের আরেকটু জিনিস আমি অ্যাড করতে চাই, এটা আমি ক্লাসের শুরুর দিকে লিখছিলাম, আশা করি আপনাদের মনে আছে। একটু দেখেন, আমরা আজকে থেকে যেটা করব কিছু কিছু ভোকাবুলারি শেখা শুরু করব, কারণ এগুলো আমাদের প্রায় লাগবে, প্রায় লাগবে। অনেকগুলো শব্দ আমি দিচ্ছি, এগুলো অনেকগুলো আপনারা অলরেডি জানেন আর অনেকগুলো হচ্ছে আপনারা জানেন না, আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। অনেকগুলো শব্দ আমি এখানে দিচ্ছি, এই শব্দগুলো আপনি পত্রিকা পড়তে গেলে বিভিন্ন লেখা পড়তে গেলে আপনি এই ধরনের শব্দগুলো প্রায়ই পাবেন। কিছু শব্দ আছে যে আমরা নতুন শিখব, এগুলোর ব্যবহারগুলো যখন আপনারা হোমওয়ার্ক করবেন বা ক্লাসে প্র্যাকটিস করবেন আস্তে 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 এগুলো আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, বাট এখন প্যারা নিয়েন না। একটু দেখেন, অংশগ্রহণ করে ইংলিশ হচ্ছে পার্টিসিপেট, এঙ্গেজ। আবার পার্টিসিপেটের আরো ইংলিশ আছে, আমরা পরে যেরকম অ্যাড করব যে টেক পার্ট, ঠিক আছে। টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা। এখন টেক পার্ট আমি আজকে দেই নাই, কারণ এটা আমি জানি এটা অনেকেই পারেন, দেই নাই, পরে এগুলো অ্যাড করব। পার্টিসিপেটটা হয়তো অনেকে জানে, কিন্তু এঙ্গেজটা হয়তো অনেকেই বুঝেন না। আমি কিছুতে এঙ্গেজ হইলাম মানে আমি কিছুতে অংশগ্রহণ করলাম, একই তো কথা, জানতে হবে। অবদান রাখে ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট, অবদান রাখে, কোন একটা কিছুতে অবদান রাখে ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট। আয়োজন করে, হুম, আমরা বলতে পারি যে সরকার সরকার প্রায়ই সচেতনতামূলক অনেক অনুষ্ঠানের আয়োজন করে বা অনেক প্রোগ্রামের আয়োজন করে, অনেক ক্যাম্পেইন আয়োজন করে, এরকম অনেক সেন্টেন্স আমরা পাবো বিভিন্ন জায়গাতে। খেয়াল রাখেন, অর্গানাইজ, অ্যারেঞ্জ, হোল্ড, আমরা যে কোনোটা লিখতে পারি।
আলোচনা করে, ডিসকাস, ডিসকাস। এবং ডিসকাসের পরে অ্যাবাউট বসে না, এটা মনে রাখবেন। ডিসকাসের পরে অ্যাবাউট কথাটা লেখা যায় না। আলোচনা করে মানে ডিসকাস, ডিসকাস দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করে। ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার বলা যাবে না, ডিসকাস, শুধু ডিসকাস। আহ্বান করে মানে কল ফর, ডাকে, আহ্বান করে। হ্যাঁ, উঠানামা করে, আমরা বিভিন্ন শেয়ার বাজার সংক্রান্ত বা অর্থনৈতিক বিভিন্ন বিষয়টাতে এটা আমরা পাবো। ফ্লাকচুয়েট মানে হচ্ছে উঠানামা করে, বাড়ে নামে। হ্যাঁ, উঠানামা করে। উৎসর্গ করে, স্যাক্রিফাইস। উপকৃত হয়, বেনিফিট ফ্রম, কোনো কিছু থেকে উপকৃত হচ্ছি, তখন হচ্ছে বেনিফিট ফ্রম। খোঁজ রাখার চেষ্টা করে, এইটার ইংলিশটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা একটু অ্যাডভান্স আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। যেমন তারা তারা কর্মীদের খোঁজ খবর রাখার চেষ্টা করে। কোন একটা কোম্পানির মালিক তার কর্মীদের খোঁজ খবর রাখার চেষ্টা করে। খোঁজ খবর রাখার চেষ্টা করে মানে এই না যে তাদের কি লাগবে, চা লাগবে না কফি লাগবে এগুলো দেয়, এরকম না। বিষয়টা হচ্ছে মানে ট্রাই টু শো দেয়ার কনসার্ন, তারা তাদের মানে মানে ইচ্ছাটা বা তাদের যে কর্মীদের ভালো করার একটা চেষ্টা আছে, এটা তারা শো করে। সবসময় যে একদম সবকিছু ভালোভাবে করে বিষয়টা এরকম না, বাট মাঝে মধ্যে কি করে, তারা কনসার্নটা দেখায়, তাদের একটা চিন্তা আছে, উদ্বিগ্নতা আছে, তাদের একটা চেষ্টা আছে, এই বিষয়গুলো তারা শো করে। এই জন্য লাইনটা এরকম, ট্রাই টু শো দেয়ার কনসার্ন। দেয়ার কথাটা লিখি নাই, এটা সেন্টেন্সে পরে লেখার সময় আসবে। গবেষণা করে বা পরিচালনা করে, ইংলিশ হবে কন্ডাক্ট রিসার্চ। কন্ডাক্ট রিসার্চ মানে হচ্ছে পরিচালনা করে। তো পরিচালনা করা ইংলিশ হচ্ছে কন্ডাক্ট। চিন্তা করে, থিঙ্ক আমরা পারবো। তদন্ত করে, ইনভেস্টিগেট পারবো। তর্ক করে মানে আর্গিউ, তর্ক করে। তহবিল প্রদান করে, ফান্ড শব্দটা আমরা শুধু জানি এটা তহবিল, ফান্ড, বাট ফান্ডের আর এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। দে ফান্ড মানে হচ্ছে তারা তহবিল দেয়, টাকা দেয়, দে ফান্ড। ঠিক আছে, হি ফান্ডস, সে টাকা দেয়। তারপর তহবিল সংগ্রহ করা ইংলিশ হচ্ছে রেজ ফান্ড। তহবিল সংগ্রহ করা, রেজ ফান্ড মানে টাকা তোলে আর কি। দাবি করে ইংলিশ ডিমান্ড ক্লেইম। নজর রাখে মানে কিপ আইস অন, যেমন আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর গণতন্ত্রের উপরে নজর রাখে। ঠিক আছে, তাহলে দা ইউএসএ কিপস কিপস আইস অন। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো। তাহলে কিপ আইস অন মানে কি, নজর রাখা, কোনো কিছুর উপরে চোখ রাখা, ওই বিষয়টা কি ঘটতেছে পর্যবেক্ষণ করা, এটা আর কি। এটা একটা ফ্রেজ, এটা আমরা একটু এভাবে শিখবো। নিয়ন্ত্রণ করা অর্থে আমরা সবাই জানি কন্ট্রোল, বাট আমরা ফর্মাল ইংলিশে কন্ট্রোল লিখবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো রেগুলেট। ঠিক আছে, রেগুলেট এই শব্দটা আমাদের ফর্মাল ইংলিশে আমাদের লেখায় বেশি কাজে লাগবে। নির্ভর করে, ডিপেন্ড অন, এটার সাথে আরেকটা শব্দ একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে রিলাই অন। এটা একটু একটু মনে রাখেন। পরামর্শ দেন, রিকমেন্ড অথবা অ্যাডভোকেট। রিকমেন্ড মানেও পরামর্শ দেয়, অ্যাডভোকেট মানেও হচ্ছে কোনো কিছুর বিষয়ে কথা বলা বা কোনো কিছুর পক্ষে কথা বলা, অ্যাডভোকেট। পরিকল্পনা করে, প্ল্যান আপনারা পারেন। পর্যবেক্ষণ করে, তদারকি করে। এই তদারকি করে দেখেন এরকমের বাংলা আসলে অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না কি লিখবো। মনিটর, মনিটর মানে হচ্ছে তদারকি করা, দেখাশোনা করা, পর্যবেক্ষণ করা। অবজার্ভ আপনি বলতে পারেন, অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, দেখতে থাকা কোনো কিছু আর কি হচ্ছে। পর্যালোচনা করে, রিভিউ। পুনর্গঠন করা, রিবিল্ড। পূর্বাভাস দেওয়া হচ্ছে প্রেডিক্ট। প্রচার করা মানে প্রমোট, প্রচার করে, প্রমোট করে। প্রমোশন বলি না আমরা, সেখানে সেটা প্রমোট থেকে প্রমোশন আসছে। প্রণয়ন করে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এনএক্ট। কোনো যখন আইন প্রণয়ন করে তখন সেটাকে এনএক্ট বলা হয়। অ্যাক্ট মানে হচ্ছে আইন, আর এনএক্ট মানে হচ্ছে সেই আইন প্রণয়ন করা। ফর্মুলেটও বলতে হয়, বিশেষ করে নীতিমালাগুলোর ক্ষেত্রে আমরা ফর্মুলেট বলি। ফর্মুলেট মানে হচ্ছে কোনো কিছু আপনার প্রণয়ন করা, কোনো একটা নীতিমালা প্রণয়ন করা। প্রতিনিধিত্ব করে মানে রিপ্রেজেন্ট। প্রতিবাদ করে, প্রোটেস্ট। প্রদান করে হচ্ছে প্রোভাইড অথবা অফার, দুইটাই লেখা যাবে। প্রবর্তন করে মানে ইন্ট্রোডিউস। প্রবর্তন করে, কঠিন বাংলা কিন্তু কত সহজ ইংলিশ দেখেন, ইন্ট্রোডিউস। প্রবর্তন করে মানে নতুন করে পরিচয় করায় দেয়, নতুন করে নিয়ে আসে, এটা হচ্ছে ইন্ট্রোডিউস। প্রভাবিত করে আমরা এফেক্ট, ইনফ্লুয়েন্স দুইটাই বলতে পারি। প্রয়োগ করে, এনফোর্স, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বজায় রাখে, মেইনটেইন। বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করে। বিশ্লেষণ করে, অ্যানালাইজ। বৃদ্ধি পায়, গ্রো।
কোনো কিছু বাড়ছে, এটা আমরা গ্রো বলি। ভূমিকা পালন করে, প্লে আ রোল। প্লে আর রোল একটা ফ্রেজ, এটা তো ভূমিকা পালন করা। তবে এইটার মধ্যে আবার একটু কাহিনী আছে। এটাকে অনেক সময় বলে কি যে গুরুত্বপূর্ণ, দেখেন এই কথাটাকে আবার চেঞ্জ করে এভাবে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভূমিকা পালন করে ইংলিশ কি? ভূমিকা পালন করে ইংলিশ হচ্ছে প্লেয়ার রোল। এই প্লেয়ার রোল হচ্ছে ভূমিকা পালন করে। এখন গুরুত্বপূর্ণ ইংলিশ কি? গুরুত্বপূর্ণ ইংলিশ হচ্ছে সিগনিফিক্যান্ট। গুরুত্বপূর্ণ ভূমিকা ইংলিশ হচ্ছে সিগনিফিক্যান্ট। তখন হচ্ছে সিগনিফিক্যান্ট লিখব। প্লে আ সিগনিফিক্যান্ট রোল। আপনি প্লে আ সিগনিফিক্যান্ট রোল না বলে আপনি ইম্পর্টেন্ট রোলও বলতে পারেন। আপনি সিগনিফিক্যান্ট না বলে বলতে পারেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তবে আমরা জানি যে যখন এখানে আই আসবে, ভাওয়েল আসবে, ভাওয়েলের আগে কিন্তু এ লেখা যায় না, সেখানে এন লিখতে হয়। তখন আমাকে লিখতে হবে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খুব ইম্পর্টেন্ট কথা, বারবার বারবার বিভিন্ন জায়গায় লাগে। মনোযোগ দেয় মানে ফোকাস অন, কোনো কিছুর উপর মনোযোগ দিচ্ছেন, ফোকাস অন। মুখোমুখি হওয়া, ফেসেস। আচ্ছা, ফেসেসটা আজকে লাগবে না, এটা আমি আগামী দিন বুঝাবো, আজকে এটা থাক। মোকাবেলা করে মানে ট্যাকেল বা কমব্যাট বা কনফ্রন্ট, মোকাবেলা করে। রক্ষা করে প্রোটেক্ট পারি, সংগ্রাম করে ফাইট পারি, সচেতনতা সৃষ্টি করে প্রমোট অ্যাওয়ারনেস। সচেতনতা সৃষ্টি করে প্রমোট অ্যাওয়ারনেস, অথবা ক্রিয়েট অ্যাওয়ারনেসও বলা যায়। তবে অ্যাওয়ারনেসটা নর্মালি প্রমোট করা হয়, মানুষজন যেন বেশি জানে, এই জন্য প্রমোট লেখাটাই সুন্দর। সমন্বয় করে কোঅর্ডিনেট, সাক্ষাৎ করে মিট পারি, সিদ্ধান্ত নেয় টেক ডিসিশন বা মেক ডিসিশন। আর সৃষ্টি করে মানে ক্রিয়েট। এই যে ফ্রেজগুলো দিলাম, ওয়ার্ডগুলি দিলাম, ভার্বগুলি দিলাম, আপনাদের কাজ হচ্ছে বাসায় এগুলো বারবার পড়া, এবং যদি পসিবল হয় এগুলোর আগে একটা সাবজেক্ট ধরে ধরে আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন সে সমন্বয় করে, তাহলে হি কোঅর্ডিনেটস। আমরা সমন্বয় করি, উই কোঅর্ডিনেট। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো সমন্বয় করি, তাহলে বলতে পারি উই কোঅর্ডিনেট দ্য ইস্যুস। উই কোঅর্ডিনেট দ্য ইস্যুস। এইরকম ভাবে আপনি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে পারেন। আগামী ক্লাসে এই ওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি কি রকমের বাক্য হয়, আমরা তো খালি ইনডিফিনিট পড়ছি, কালকে আমরা কন্টিনিউয়াসে ঢুকবো। তো সেখানে আমরা আরো কিছু মানে পরীক্ষা আসার মতো, আমরা তো গতদিন খুব বেসিক বাক্য দেখছি, আর একটু অ্যাডভান্স লেভেলের বাক্য দেখব। কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড আসবে, কিন্তু ভার্ব এগুলোই থাকবে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এরকম ভাবে মাঝে মধ্যে আমি আপনাদের ভোকাবুলারি মানে ইমপ্রুভ করার জন্য মানে দিব, এগুলো পড়ে ফেলতে হবে এবং বাসায় লিখতে হবে। যদি লিখতে পারেন বেশি কাজে দেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ঠিক এখান থেকে শুরু করব, এবং টেন্স রিলেটেড আরো কিছু বিষয় আছে এখানে একটু দেখাবো, যে কিভাবে এগুলো আমরা বিশেষ করে প্র্যাকটিস করতে পারি সাবজেক্ট নিয়ে নিয়ে। আগামী ক্লাসের বিষয়টা দেখলে ভালো হবে। তো আপনাদের আমি বাসায় প্র্যাকটিস করার জন্য বেশি না, আমি এরকমের বেশি দিব না, 5-6টা 7টা সেন্টেন্স দিব, কারণ যদি আবার 10-15টা দিয়ে আবার আগামী ক্লাস অনেক টাইম লেগে যাবে। অল্প কয়েকটা সেন্টেন্স দিব, বাসায় এগুলো ট্রাই করবেন, সেখানে এই ভার্বগুলো থাকবে ওই সেন্টেন্সগুলোর মধ্যে, ওগুলো ট্রাই করবেন। আগামী ক্লাসে আমরা সেই 5-6টা সেন্টেন্স সলভ করে ইনশাআল্লাহ নতুন পড়ায় যাব। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন আছে? ইনভাইটটা ওই জায়গায় ব্যবহার না করলে ভালো হবে। হ্যাঁ খালিদ ভাই, ওখানে ইনভাইট কথাটা আসলে কেন আমি বলতেছি সেন্টেন্সে দেখাবো না। হ্যাঁ, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, আমরা জানি, অসুবিধা নাই, এটা আমরা সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করব, কনটেক্সট বুঝে ব্যবহার করব। সামনে এগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন মনে হয় পাচ্ছি না, তার মানে ক্লিয়ার আছেন আপনারা? তো ক্লাস থেকে লিভ নিতে পারেন যারা বের হতে চান, আর যদি কারো কিছু বলার থেকে বলতে পারেন, আমি 1 মিনিট আছি আপনাদের সাথে। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি সুমিত ভাই, আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব, লিখতে হবে না, এগুলো আপনি শিট পাবেন, পরে শিট থেকে একটু খাতায় তুলে নিন, তাহলে ভালো হবে। পিডিএফ এ রাখলে কিন্তু পিডিএফ এ থাকবে, সময় মতো মানে আপনি মানে পড়া হবে না, রিভিশন হবে না, বা বারবার ফোন ধরাটা কঠিন। খাতায় একটু কষ্ট করে লিখে নিলে কাজে লাগবে। হ্যাঁ, আর আমাকে অনেকে বলে যে ভাইয়া আপনি রিয়াদ ভাইয়ের মতো দেন না, এই ক্লাস নোট দেন না, মানে ক্লাস নোট দিয়ে দিলে ভালো হয়।
আপনি একটা জিনিস দেখেন, ম্যাথ কিন্তু এইটা না যে একজন একটা আনসার লিখছে বা আমি নোট করছি, আমার নোটটা আর আপনার নোটটা সেম হবে। ম্যাথের কিন্তু সেম হবে। একটা ম্যাথ করলে আমার ম্যাথ যেরকম হবে আপনার ম্যাথ সেরকম হবে, হয়তো একটা দুইটা লাইন কম বেশি হইতে পারে, কেউ একটা লাইন শর্ট করে ফেলছে, কেউ হয়তো একটা লাইন শর্ট করে নাই। হুম। কিন্তু ইংলিশ যেটা হয়, আপনার হয়তো একটা ওয়ার্ড জানা আছে কিন্তু আরেকজন তো সেটা জানে না, তাহলে তার সেটা লেখা উচিত, আর যে জানে সে লিখবে না। নোটটা ডিফারেন্ট ওয়েতে হয়। ক্লাসের মধ্যে ইংলিশ পড়াটা এমন পড়া যে এটা আপনার সাথে ওই জিনিসগুলোর হেবিচুয়াল মানে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। এটা করার জন্য আপনার পড়া লেখা দুইটাই দরকার। এই জন্য আমি ক্লাস নোট দেই না। নোটটা নিজে করলে পড়াটা গোছানো হবে, একদম মাথায় থাকবে, ব্রেনে ঢুকবে। তো নিজে নোট করা একটু ট্রাই করেন, সবচেয়ে ভালো হবে, উপকার পাবেন। আচ্ছা, কি বলছে, উত্তর পাই নাই। আচ্ছা, মেহেদি ভাই, অ্যাডভার্ব ইউজ করা ভালো হবে। অ্যাডভার্ব সবসময় ইউজ করা ভালো। যখন অ্যাডভার্ব পাইবেন না তখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।